আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ইউটিউবে মাস্টার এবং বেসিকের উপর ক্লাস দেই। মাস্টার ইংলিশ বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব চমৎকারভাবে এখানে বুঝিয়ে দেই, প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা দিয়ে দেই। এর সাথে আমরা যে কাজটা করি, যে আমার যে ব্যক্তিগত বেসিক শিট, আমি যে শিক্ষার্থীদেরকে 4-5 বছর ধরে যে বেসিক ইংলিশ পড়িয়েছি, সেই শিট থেকেও কিন্তু আমি ব্যাখ্যা সহকারে আমরা ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি এবং পেইড ব্যাচে আরো বেশি বিস্তারিত, আরো বেশি মানে তোমার গোছানো ভাবে তোমাদেরকে আমরা পড়িয়ে থাকি। ঠিক আছে? সো যাই হোক, তোমাদেরকে যেটা বলবো, তোমরা তোমরা যারা আছো তোমাদেরকে যেটা বলবো যে এখন থেকে আমাদের রেগুলার ক্লাস হবে। ঠিক আছে? রেগুলার ক্লাস হবে এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা। এবং যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের কিন্তু এই ফ্রি কোর্সের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সেখানে প্রায় 5,000-এর মতো শিক্ষার্থী যুক্ত আছে। আমাদের ফ্রি কোর্সের একটা মেসেঞ্জার গ্রুপ আছে এবং সেখানে 5,000-এর মতো শিক্ষার্থী যুক্ত আছে। তো যারা মেসেঞ্জার গ্রুপে নাই, তারা কি করবা, আমাদের কমেন্ট সেকশনে যে অথবা আমাদের পেজে নক দিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। এবং আমরা প্রায় 50+ ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে সিরিয়ালি দিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা করবা। 50+ ফ্রি ক্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, সেই ক্লাসগুলো সিরিয়ালি করবা। খুব জটিল একটা টপিক পড়াবো, খুবই জটিল একটা টপিক। তাহিদুজ্জামান যশোর থেকে, কি কোথা থেকে আছো এটা একটু জানাবা। আমি একটু কথা বললাম আর কি তোমাদের সাথে। আর আমাদের 20 তারিখ থেকে জব সিকার্সদের জন্য মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশের কোর্সটা আসবে। জব সিকার্স এবং অনার্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। আর আমাদের 1 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন ইংলিশের কোর্সটা আসবে, যেখানেও মাস্টার ইংলিশের গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হবে। এবং অ্যাডমিশনের জন্য আমার আলাদা অ্যাডমিশন শিট গুলো পড়ানো হবে এবং বেসিক পড়ানো হবে। ঠিক আছে? এবং অ্যাডমিশনে রিটেনও পড়ানো হবে। তো এটা আসলে অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল। তো যারা আছো, বগুড়া থেকে আছো, অমিত কুমার, বাকিরা কে কোথা থেকে দেখতেছো একটু জানাবা। এবং সবাই একটু ক্লাসটাকে শেয়ার করবা এবং হাইলাইটস দিয়ে দাও। শিক্ষার্থীদেরকে একটু, তোমাদের বন্ধুদেরকে একটু হাইলাইটস করে দাও, তাহলে অনেকে আসলে আমাদের সাথে যুক্ত হবে। লাভ ফ্রম যশোর, জি ভালো। যশোর থেকে আমার ক্লাস করতেছে, খুবই ধন্যবাদ তোমাকে। যারা যুক্ত আছো তারা একটু শিক্ষার্থীদেরকে হাইলাইটস করে দিবা। তোমাদের প্রতি এটা অনুরোধ। ঠিক আছে? শিক্ষার্থীদেরকে একটু হাইলাইটস করে দিবা। তোমার তোমার কমেন্ট সেকশনে দেখো, জাস্ট তোমার যে বন্ধু যারা আছে, ফ্রেন্ড সার্কেল, অ্যাড্রেস লিখে হাইলাইটস দিবা এবং ক্লাসটা শেয়ার করবা। ক্লাস এবং একটা রিয়াক্ট চাই। যারা দেখতেছো, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপল অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। যারা দেখতেছো তাদের প্রতি যেটা, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু ভোকাবুলারি শিট আজকে মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। ভোকাবুলারি শিট যারা পাও নাই, তাদের কাজ হচ্ছে জানো কি? যারা ভোকাবুলারি শিট পাও নাই, এই যে আমাদের ফেসবুক পেজ ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ দিয়ে পেজে মেসেজ দিবা। ঠিক আছে? ভোকাবুলারি শিট যারা পাও নাই, এই পেজে ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে পেজে মেসেজ দিবা। ফেসবুক পেজে মেসেজ দিবা এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে ভোকাবুলারি শিট আপলোড করা হয়েছে। ভোকাবুলারি শিট আপলোড করা হয়েছে। ভোকাবুলারি শিট আমাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। ঠিক আছে? যারা পাও নাই তারা মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নিবা। খুবই গুরুত্বপূর্ণ একটা শিট এবং অনেক সুন্দর করে ভোকাবুলারি শিটটা সাজানো হয়েছে। একটা শব্দের 4টা অর্থ আমি কিন্তু দুপুরবেলা দিয়ে দিয়েছি। মাহফুজা, ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ইসলাম আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে থাকবা, রেসপন্স করবা, তাদের কিন্তু আমি বই গিফট করবো। বই নিয়েও এসেছি। অমিত কুমার হচ্ছে বন্ধুকে মেনশন করেছে, অনেক বেশি ধন্যবাদ। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করবা এবং নিয়মিত ক্লাসে থাকবা। ঠিক আছে? যারা আছো বন্ধুদেরকে মেনশন করবা। ক্লাস যারা আছো ক্লাসে, একটু ক্লাসটা শেয়ার চাই। সবার কাছে একটা ক্লাসটা একটু শেয়ার চাই, তাহলে খুবই খুশি হব। ক্লাসটা শেয়ার করলে খুবই খুশি হব। অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। আমরা ক্লাসটা তোমাদের কাছ থেকে শেয়ার চাই। এবং বিভিন্ন গ্রুপগুলোতে, তোমাদের যে গ্রুপ যেগুলো আছে, তোমাদের শিক্ষার্থীদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করবা, আশা করছি। তো এক্ষুনি আমরা শুরু করব জাস্ট ক্লাসটা। আমি আর একটা জায়গায় আমার শেয়ার দিতে হবে এবং মেসেঞ্জার গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যারা যুক্ত নাই, সেখান থেকে তোমরা মেসেঞ্জার গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত নাই, যুক্ত হয়ে যাবা আমাদের ফ্রি কোর্স এগুলো। ঠিক আছে? ফ্রি কোর্স, ওকে। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা যারা আমাদের সাথে যুক্ত নাই মেসেঞ্জারে, তারা দয়া করে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? পুরো বইটা আমরা তোমাদেরকে ধরে 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 শেষ করাই দিব যতটা পারা যায়। তাহসিন জাইম ওয়ালাইকুম আসসালাম, বন্ধুদেরকে একটু জানাবা। বন্ধুদেরকে তাহসিন তাহসিন জাইম ওয়ালাইকুম আসসালাম, একটু বন্ধুদেরকে জানাতে হবে ভাইয়া, বন্ধুদেরকে জানাতে হবে ভোকাবুলারি শিট ডাউনলোড ডান। তাহিদুজ্জামান ভোকাবুলারি শিট ডাউনলোড করেছে, যারা ভোকাবুলারি শিট ডাউনলোড করো নাই তাদেরকে বলছি। আচ্ছা, আমরা আর দেরি করব না, এখন আমরা পড়ানো শুরু করব। অনেক খোশ গল্প, অনেক আলাপ সালাপ হয়েছে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ভোকাবুলারি শিট যারা ডাউনলোড করো নাই মেসেঞ্জার গ্রুপ থেকে ডাউনলোড করবা, ইংলিশ সিকার্স পেজে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপ থেকে ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে? ইংলিশ সিকার্স পেজ থেকে মেসেজ দিয়ে মেসেঞ্জার গ্রুপ থেকে ডাউনলোড করবা। এবং ক্লাসে সর্বোচ্চ পার্টিসিপেন্ট দেখতে চাই, তোমরা যদি ক্লাসটা শেয়ার করো বন্ধুদের সাথে, তাহলেই কিন্তু সর্বোচ্চ পার্টিসিপেন্ট এখানে যুক্ত হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভাবনা নাই। শেয়ার দিয়ে দিছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ যারা শেয়ার দিচ্ছ, সকলকেই ধন্যবাদ। কারণ শেয়ার না করলে কিন্তু এখানে শিক্ষার্থীরা আমাদের কোথা থেকে জানবে যে আসলে আমাদের পেজে ক্লাস হয়, জানতে পারবে? তোমরা যদি না বলো তো বলতে হবে, এতটুকু তো আমার জন্য করাই যায়। আচ্ছা চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা বই পেতে চাও, এবং আমরা বই নিয়েও এসেছি, বই আমরা এখন থেকে শিক্ষার্থীদেরকে দেব, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এখন পড়ানো শুরু করি। শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বেসিকলি যে ব্যাপারটা পড়বো, মাস্টার থেকে তো পড়বো, তার আগে একটা আলাপ আছে। মাস্টার থেকে পড়ার সাথে সাথে একটু একটা চার্ট আছে, এটা আমাদের নিজস্ব তৈরি করা। ওই চার্টটা দেখবো, মাস্টারে ওই চার্টটা নাই, বাট মাস্টার থেকে আমরা দেখবো, বাট চার্টটা আমাদেরকে দেখতে হবে। ফাইনাইট নন ফাইনাইট ভার্বের। আচ্ছা, আমরা জিরান পার্টিসিপল বোঝার আগে একটা চার্ট দেখবো। জিরান পার্টিসিপল আসলে আসলো কিভাবে? দেখো, ভার্বের ভার্বের প্রকারভেদ হয় দুইটা প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার হয়, একটা জিরান্ট, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল। তা এই আজকে আমরা যেটা শিখবো বেসিক্যালি জিরান্ট এবং পার্টিসিপল, ঠিক আছে? আজকে আমরা বেসিক্যালি কি শিখবো? জিরান্ট এবং পার্টিসিপল। তাহলে আমরা কি শিখলাম? ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বেসিক্যালি তিন প্রকার, একটা জিরান্ট, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপল। এই তিনটা তো মাথায় থাকবে। তাহলে আমরা আবারও বলি, ভার্ব বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে জিরান্ট, একটা ইনফিনিটিভ, একটা হচ্ছে। এখন আমরা আজকে যেটা পড়বো সেটাই হচ্ছে জিরান পার্টিসিপলের পড়াশোনা, ঠিক আছে? আমরা আজকে যেটা পড়বো সেটাই জিরান পার্টিসিপলের পড়াশোনা। খুবই মনোযোগ দিয়ে পড়বা, এক নজরে জিরান পার্টিসিপলের যে সকল পার্থক্যগুলো আছে খুব চমৎকার ভাবে বোঝাবো। খুবই মনোযোগ দিয়ে জিরান পার্টিসিপলের ক্লাসটা করবা, খুবই ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে? খুবই ফ্রুটফুল একটা ক্লাস হবে। যারা দেখতেছো শেষ পর্যন্ত দেখবা, ছেলেমেয়েরা অনেক প্রোডাক্টিভ একটা ক্লাস হবে, একবারে বলতেছি, মানে খুবই প্রোডাক্টিভ একটা ক্লাস হবে, এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ক্লাস হবে, ঠিক আছে? অনেক হেল্পফুল ক্লাস হবে। যারা দেখতেছো এক নজরে জিরান পার্টিসিপলের পার্থক্যটা আমি খুব চমৎকার ভাবে তোমাদেরকে বোঝাই দিব, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যারাই দেখতেছো জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা যদি খেয়াল করি, এক নাম্বার ব্যাপারটা খেয়াল করো। আচ্ছা, এক নাম্বার যে ব্যাপারটা খেয়াল করতে হবে, জিরানটা আসলে কি জিনিস, জিরান বেসিক্যালি কি, জিরান্ট কি সেই সংজ্ঞায় আমরা আসব। জিরান্ট হচ্ছে কি? জিরান্ট হচ্ছে ভার্বের আইএনজি। জিরান্ট হচ্ছে কি? ভার্বের আইএনজি। আবার প্রেজেন্ট পার্টিসিপল কি? এটাও ভার্বের আইএনজি। তাহলে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল না? জিরান্টও ভার্বের আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের আইএনজি। এখানে একটা ব্যাপার আছে যে জিরান্ট ভার্বের আইএনজি ডেফিনেটলি, কিন্তু কিন্তু ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসবে, মূলত ভার্বের আইএনজি জিরান ঠিক আছে, বাট সেই ভার্বের আইএনজিটা যখন নাউনের জায়গায় বসবে তখন সেটা হবে জিরান। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? সুমন অধিকারী কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। ভোরের সূর্য যারা আছো, দেখো বলছে যে জিরানটা হচ্ছে ভার্বের আইএনজি, ডেফিনেটলি ভার্বের আইএনজি, জিরান ভার্বের আইএনজি। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা কি, যে ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসবে তখন সেটা জিরান। তাহলে খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অনেকেই ভুলে যায়, পরবর্তীতে আর পারে না। ওয়ালাইকুম আসসালাম হাফিজুর। আমরা যেটা শিখলাম যে জিরান্ড হচ্ছে কি, জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, এবং ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন সেটাকে বলা হয় জিরান। আর একটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি, প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে, পৃষ্ঠা নাম্বার কেউ একটু বলে দাও তো, জিরান পার্টিসিপলের ওকে পৃষ্ঠা নাম্বার কেউ বলে দাও। আমার কাছে এখানে পৃষ্ঠা নাম্বার বলা সম্ভব না এই মুহূর্তে, পৃষ্ঠা আমার কাছে দেখা যাবে না। আমি আনুমানিক পৃষ্ঠা নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি, 70 থেকে 90 পৃষ্ঠার মধ্যে আছে আনুমানিক পৃষ্ঠা নাম্বার এটা। দেখো,
আচ্ছা এবার আসো তাহলে জিরান্ডের ব্যাপারটা হচ্ছে ভার্বের আইএনজি এবং নাউনের জায়গায় বসবে। জিরান্ড তাহলে আমি একটু সাইড নোট লিখে দেই, জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি এবং সেটা বসবে কার জায়গায়, নাউনের জায়গায়। এবার আসো প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে এটাও ভার্বের আইএনজি, বাট এইটা বসবে হচ্ছে অ্যাজেক্টিভের জায়গায়। কার জায়গায় বসবে, প্রেজেন্ট পার্টিসিপলটা বসবে অ্যাজেক্টিভের জায়গায় ভার্বের আইএনজি যখন হবে। অ্যাজেক্টিভের জায়গায় 91 পৃষ্ঠা, অ্যাজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি হবে তখন সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এই কমন কনসেপ্টটা বুঝছো, জিরান্ড পার্টিসিপলের এই কমন কনসেপ্টটা। চলো এবার আমরা নেক্সটে যাই। বলছে যে অ্যাজেক্টিভের পরে সাথে ভার্বের, দেখো আমরা নেক্সট কনসেপ্টটায় যাই। বলছে যে অ্যাজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে তার জিরান্ড হবে। ব্যাপারটা খেয়াল করো, অ্যাজেক্টিভের পরে ভার্বের আইএনজি আসলে থাকলে সেটা জিরান্ড হবে। সেটা কিভাবে, ধরো এই যে স্ট্রাকচার্ড শব্দটা একটা অ্যাজেক্টিভ এখানে। কেন, সকল ভার্বের ভি3 বেসিক্যালি অ্যাজেক্টিভ হয়। মনে রাখবা যে সকল ভার্বের ভি3 অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে বাক্যে। দেখো সকল ভার্বের ভি3 বা বাক্যে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। সাচ এজ, আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দেই, দেখো তোমাদেরকে একটা সকল ভার্বের ভি3 যে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, ধরো তোমার দ্য রিটেন ইংলিশ মানে লিখিত ইংলিশ। তো এই যে দেখো দ্য রিটেন ইংলিশ শব্দটা খেয়াল করো, এটা কিন্তু রিটেনটা কিন্তু ভার্বের ভি3 এবং আর্টিকেল এবং নাউনের মাঝে বসাতে এই ভার্বের ভি3টা হওয়া সত্ত্বেও এটাকে আমরা এইখানে বলবো অ্যাজেক্টিভ, এইখানে বলবো অ্যাজেক্টিভ। এরকম অনেক উদাহরণ আছে রিটেন ইংলিশের। এখানে রিটেনটাকে আমরা কেন অ্যাজেক্টিভ বললাম, ভার্বের ভি3 হওয়া সত্ত্বেও আর্টিকেল এবং নাউনের মাঝে বসেছে এবং নাউনকে মডিফাই করতেছে, এই পার্সপেক্টিভে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এখন এটা একটা এক্সাম্পল। তারপরে এটা ভার্বের ভি3 অ্যাজেক্টিভ হয়, এটাই আমি এখানে কেন বোঝাইতে চাইছি, এটা এই আলাপটা কেন আসছে এখানে, কারণ অ্যাজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে তা জিরান্ড হয়। ব্যাপারটা কিন্তু বোঝো, এই জায়গায় যে কত সমস্যা, এই জায়গায় আমি আবার পড়াবো মনে হয় 10টা ক্লাস নিব, তারপরেও স্টুডেন্টদের এই জায়গায় সমস্যা যাবে না এবং ভুলে যাবে। খুবই চরম সমস্যা এই জায়গায়। দেখো মানে একটা স্ট্রাকচার টিচিং মানে হচ্ছে কাঠামোগত, মানে একটা সিস্টেমেটিক যে টিচিংটাকে বলা হয়, যে বানানো নাউনকে জিরান্ডার বা এইরকম আসলে কোনো কথা নাই। তুমি পড়ো, তারপরে আতিক মাহাদি কমেন্ট করছে, ধন্যবাদ। তোমরা তোমরা আগে আমার কথা শোনো, তারপরে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট দেখবো, তোমাকে সময় দিব। তো দেখো বলছে যে পরে ভার্বের আইএনজি থাকলে তার জিরান্ড হবে। স্ট্রাকচার্ড শব্দটা হচ্ছে ভার্বের ভি3, এই ভার্বের ভি3টা অ্যাডজেক্টিভ হিসেবে স্ট্রাকচার্ড টিচিং। তো এই টিচিংটাকে প্রশ্ন করা যায় যে কেমন টিচিং, উত্তর আসে কিন্তু স্ট্রাকচার্ড টিচিং। যে স্ট্রাকচার্ড টিচিং, এই অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে সেই ভার্বের আইএনজিটাকে জিরান্ড হবে। এইটাই অনেক মানে তুমি আজকে ক্লাস করার পরে ভয়েস শুনে ক্লাসে মনোযোগ সৃষ্টি হয় না। বুঝি নাই আমি তোমার কথা, বুঝি নাই। রোমান তুমি আমাকে একটু বলো যে আসলে ভয়েস শুনে আমার ভয়েস শুনে মনোযোগ সৃষ্টি হয় না। দেখো যে ব্যাপারটা যেটা, যে স্ট্রাকচার্ড হচ্ছে ভার্বের ভি3, এই ভার্বের ভি3-র পরে মানে ব্যাপারটা হচ্ছে এই ভার্বের ভি3 যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে এই ভি3টা, এই যে এই অ্যাডজেক্টিভটা, তো অ্যাডজেক্টিভের পরে যে ভার্বের আইএনজি আছে, অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে এই ভার্বের আইএনজিটাকে বলা হয় জিরান্ড। তাহলে বুঝতে পারছো, অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি থাকলে সেই আইএনজিটাকে বলা হয় জিরান্ড। ক্লিয়ার কি না বলো তো? অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজিটাকে থাকলে এই ভার্বের আইএনজিটাকে বলা হয় জিরান্ড। ঠিক আছে, এই ভার্বের আইএনজিটা হলো জিরান্ড। তাহলে এই কনসেপ্টটা আশা করছি বুঝতে পারছো। এখন আসো অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে দেখো অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তোমরা ক্লাসগুলো বেশি শেয়ার দিতে থাকো, 100টা স্টুডেন্ট ভর্তি হোক, কয়েক লাখ টাকা হয়ে গেলে বোর্ড কিনে ফেলবো। ঠিক আছে, কয়েক লাখ টাকা হয়ে গেলে বোর্ড কিনে ফেলবো, তখন পড়াবো না। দেখো অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি, এখানে ছিল কি অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি। আমি তো তোমার কমেন্ট দেখে ভয় পেয়ে গেছি যে আমার ভয়েস শুনে তুমি যে কমেন্ট করেছো যে আমার ভয়েস শুনে ক্লাসে মনোযোগ থাকে না, আমি তো এটা দেখে পুরো ভয় পেয়ে গেছি যে আমার ভয়েস শুনে তুমি বুঝতে পারতেছো না। তাইলে তো আমার সব চেষ্টা ব্যর্থ। যদি তোমরা বুঝতে না পারো আমার কথা, তাহলে আসলে আমার খুব মানে মনটাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, স্টুডেন্ট যদি বুঝতে না পারে, কে কি বলুক সেটা ব্যাপার না। তাহলে আমরা আবার পুরোটা সাম আপ করি। এতক্ষণ যা যা পড়ছি আমি, একটু এলোমেলো হয়ে গেছে তোমাদের কমেন্ট পড়তে গিয়ে। ফার্স্টলি আমরা যেটা পড়ছি, আবার আসো বলছে কি, এইবার এটা নোট করবা এইভাবে যে জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি
যখন নাউনের জায়গায় বসে তখন সেটা জিরান্ড হয়। জিরান্ড হচ্ছে কি, ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন সেটা জিরান্ড হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি, ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, এটা মাথায় থাকবে যে যখন নাউনের জায়গায় বসে তখন সেটা হচ্ছে জিরান্ড, আর যখন ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তখন সেটা পার্টিসিপল। এইটা এখন বুঝতে গেলে তোমার কোথায় কোথায় নাউন বসে সেটা বুঝতে হবে। সেটা পারার জন্য তোমার বেসিক শিখতে হবে। সেটা পারার জন্য কি করতে হবে, বেসিক শিখতে হবে। কোথায় কোথায় নাউন বসে সেটা পারার জন্য তোমার বেসিক শিখতে হবে। আমি বেসিক্যালি একটু আমাদের বেসিক শিট থেকে এই ব্যাপারটা একটু বোঝাই দেই, আমাদের বেসিক শিট থেকে এই ব্যাপারটা একটু বোঝাই দেই, যারা বেসিক ইংলিশের শিট থেকে এই ব্যাপারটা একটু বোঝাই দেই কোথায় কোথায় আসলে নাউন বসে। এই দেখো নাউন কোথায় কোথায় বসে, মনে রাখবা নাউন বসে সাবজেক্ট হিসাবে, নাউন বসে অবজেক্ট হিসাবে, নাউন বসে প্রিপোজিশনের পরে, নাউন বসে প্রিপোজিশনের পরে, নাউন বসে কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, তারপরে অ্যাপোজিশন হিসাবেও নাউন বসে, তারপরে হচ্ছে পসেসিভের পরে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে, তারপর আর কি, আর হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে। তাহলে নাউন আমরা কার কার পরে বসে এটা আমরা বেসিক শিট থেকে তোমাদেরকে দেখাই দিলাম। তো এখন চলো, এখন আমরা যে ব্যাপারটা ছিলাম সেখানে চলে যাই। তো জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি যুগে যখন গঠিত হয় এবং সর্বদা ভার্ব এবং নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড। আর প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের আইএনজি যুগে গঠিত এবং মানে তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসে সেখানে ভার্বের আইএনজি বসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর ভার্বের নাউন যেখানে যেখানে বসে সেখানে ভার্বের আইএনজি বসে সেটা হবে জিরান্ড। এখন আসো যে কনসেপ্টটা বুঝবো আমরা, এখন যে কনসেপ্টটা বুঝবো সেটা খেয়াল করো। অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি, এই যে একটু আগে একটা যে বেসিকের একটা রুল শিখালাম না যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আচ্ছা দেখো, অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজিটা কেন জিরান্ড হবে না বলো? অ্যাডজেক্টিভের এই নাউনের জায়গায় ভার্বের আইএনজি বসলেই তো সেটা জিরান্ড। অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের আইএনজিটা কেন জিরান্ড হবে না সেটা আমাকে বলো। যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তাহলে অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি, ওই নাউনের জায়গায় ভার্বের আইএনজি বসলে তো সেটা জিরান্ড। তাহলে এটা জিরান্ড। বুঝতে পারছো কি? বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এরপরে আসো, আর অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি, এটা মুখস্থ করে ফেলবা। এই যে অ্যাডভার্ব হচ্ছে ট্রুলি মানে সত্যিকার অর্থে, স্পিকিং মানে সত্যি বলতে যে, এরকম অর্থ, বা সত্যিকার অর্থে যে, সত্যি কথা বলতে যে, এরকম। ট্রুলিতে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে, অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা কি হবে? অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে, অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা হবে কি? অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি যখন থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সন্দীপ থেকে দেখছি এটিও পরীক্ষার্থী, ইংরেজি বিষয়ে সাজেশন দিলে উপকৃত হব। আপনাকে একটা কথা বলি যে আমার বেসিক্যালি এই যে উপজেলা শিক্ষা অফিসার হওয়ার আমার ব্যক্তিগত একটা প্যাশনের জায়গা, যে আমি যদি আমার লাইফে যদি কখনো এই উপজেলা শিক্ষা অফিসার হইতে পারি তাহলে প্রাইমারি লেভেল পুরো চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে, মানে কোন টিচারদের কোনো নিঃশ্বাস ফেলা জায়গা থাকবে না, একবারে রাইট টাইমে ডিউটি। তো ডেফিনেটলি আমি চাই যদি আপনাকে আমি হেল্প করব। ঠিক আছে, যিনি সন্দীপ থেকে দেখতেছেন আপনাকে আমি হেল্প করব, আপনি আমাকে মেসেজে নক দিবেন, আমি যা যা সাজেশন লাগে আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আমরা আমরা যেটা শিখছিলাম, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই যে নাম্বার 2 নাম্বার রুলস পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? 2 নাম্বার রুলস সবাই জাস্ট একটা ওকে লিখলে হবে, কিচ্ছু লিখতে হবে না, জাস্ট 2 নাম্বার রুলস ওকে কিনা আমাকে একটু জানাও। ততক্ষণে আমি তোমাদের কমেন্ট গুলো পড়ে আবার পরের রুলসটায় যাব। 2 নাম্বার রুলস ওকে কিনা আমাকে একটু জানাতে হবে। নাম্বার 2 পর্যন্ত ওকে কিনা জানাতে হবে, এবং ক্লাস শেষ পর্যন্ত থাকবা শর্টকাট আছে এগুলোর। ক্লাসের শেষ পর্যন্ত থাকবা শর্টকাট আছে, এগুলো মনে রাখার শর্টকাট আছে ক্লাসের শেষ পর্যন্ত। আশরাফুল বলছে ওকে। আর যদি একটু দ্রুত কমেন্ট করতে হবে যে সবার কাছে ওকে কিনা। কামরুল, হ্যাঁ জি ধন্যবাদ, আমি হেল্প করব ডেফিনেটলি আপনাকে, প্যারা নাই। কামরুল হাসান ভাইকে হেল্প করব ডেফিনেটলি। ওকে ওকে বলছে আব্দুল্লাহ, জিহাদ বলছে ওয়ালাইকুম আসসালাম, আকলিমা সুলতানা, অমিত কুমার এবং পাবেল খান বলছে ওকে। আচ্ছা, যারাই বলতেছে ওকে সবাইকে, হাফিজুর রহমান বলছে ওকে, থ্যাংক ইউ। আশা করছি এই নিয়মটা বুঝতে পারছেন সবাই, রাইট? আমরা পরবর্তী নিয়মে যাব, পরবর্তী নিয়মে 3 নাম্বার নিয়মে যাব, 3 নাম্বার নিয়মে যাব। ওকে 3 নাম্বার নিয়মে যাব। আর এই 3 নাম্বার নিয়মে যাওয়ার আগে আপনারা একটু কমেন্ট গুলো করে ফেলেন। আফিয়া বলছে ক্লিয়ার, বিদ্যুৎ বলছে ক্লিয়ার, ইনসিয়া বলছে ক্লিয়ার, ওকে।
মোহাম্মদ শাহিন বলছে ক্লিয়ার। মোহাম্মদ শাহিন, ওকে, ধন্যবাদ। দুইটা আর একবার বলেন ভাইয়া, 2 নম্বরের কোনটা বুঝো নাই, জিরান নাকি পার্টিসিপল? মাস্টার বইয়ে পড়াচ্ছি, হ্যাঁ মাস্টার বই পড়াচ্ছি, হ্যাঁ জিরান নাকি পার্টিসিপল, কোনটা বোঝো নাই? 2 এর কোনটা বোঝো নাই, জিরান নাকি একটা কথা মনে রাখবা যে অ্যাডজেক্টিভের পরে যে ভার্বের আইএনজি, এই যে স্ট্রাকচার শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এর পরে যে টিচিং শব্দটা ভার্বের আইএনজি আছে না, এই কারণে অ্যাডজেক্টিভের পরে যে ভার্বের আইএনজিটা আছে সেটা হবে তোমার জিরান্ট। আর এইখানে ট্রুলিটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে যে ভার্বের আইএনজিটা আছে এইটা হবে অ্যাডভার্বের ভার্বের আইএনজিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই তো আলাপ, বুঝছো কিনা এখন? ওকে, আচ্ছা যারা ক্লাস দেখতেছো ভাইয়ারা, তোমাদেরকে যেটা বলবো, আমাদের মেসেঞ্জার গ্রুপে 50+ মাস্টার ইংলিশের উপর ফ্রি ক্লাস দেওয়া আছে। আমাদের ফেসবুক পেজ ইংলিশ সিকার রিজবি রহমান, তোমরা সার্চ করে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আমরা আবার রুল নাম্বার 3 তে যাই, ঠিক আছে? রুল নাম্বার 3 তে যাই। রুল নাম্বার 3 আমরা রুল নাম্বার 3 তে আমাদের ইউটিউবে কিন্তু অসংখ্য ক্লাস আপলোড করা আছে, অনেক ক্লাস, প্রায় 80টার মতো ভিডিও আপলোড করা আছে ইউটিউবে। জাস্ট দেখো, ভার্বের আইএনজি এর পরে অথবা ভার্বের আইএনজি প্লাস প্রিপোজিশন সহযোগে কোন ফ্রেজের পরে অন্য একটি ভার্ব থাকলে ভার্বের আইএনজিটি জিরান্ড হবে। পুরো উল্টাপাল্টা লাগতেছে না? এটা পরে পুরো উল্টাপাল্টা লাগতেছে না? 3-এর 1 নাম্বার পরে উল্টাপাল্টা লাগতেছে না? বলছে কি, এই যে একটা ভার্বের আইএনজি থাকবে, জাস্ট খেয়াল করো। দেখো আমি এই রুলসটা একটু উল্টাপাল্টা রুলসটা একটু সহজ করে দেই। দেখো ব্যাপারটা এইরকম, ভার্বের আইএনজি থাকবে, ভার্বের আইএনজি, তারপরে হচ্ছে দেখো রুলসটা এরকম ছিল যে ভার্বের আইএনজি প্রিপোজিশন অথবা প্রিপোজিশন ফ্রেজ, যে প্রিপোজিশন সহযোগে কোনো ফ্রেজ থাকবে। অথবা দেখো দেখো ভার্বের আইএনজি, তারপরে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ। দেখো ভার্বের আইএনজি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ প্লাস আবার ভার্ব, ঠিক আছে? দেখো এইখানে খেয়াল করো, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা এইটা না বুঝলে কিন্তু রুলসটা বুঝবা না। বলছে কি, ভার্বের আইএনজি থাকবে, তারপরে প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ, প্রিপোজিশন থাকবে, তারপরে নাউন থাকবে বা আদার্স কিছু থাকবে, সেটাই আসলে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ। আচ্ছা, ভার্বের আইএনজি তারপরে হচ্ছে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকবে, তারপরে যদি ভার্ব থাকে, খেয়াল করো ভার্ব আমরা কি কি খুঁজবো তাহলে? প্রথমে ভার্বের আইএনজি দেখবো, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ দেখবো, তারপরে ভার্ব দেখবো আবার। তাহলে চলো আবার এই জায়গায়, তাহলে এই যে ওয়াকিংটা কি ভার্বের আইএনজি কিনা খেয়াল করো। এখানে ওয়াকিংটা ভার্বের আইএনজি কিনা, ওয়াকিং সুজানা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, যারাই আছো মেসেঞ্জার গ্রুপে, যারা নাই যুক্ত হবা। তাহলে ওয়াকিংটা একটা ভার্বের আইএনজি কিনা? ওয়াকিং ভার্বের আইএনজি না? ওয়াকিং ভার্বের আইএনজি, তারপরে কি থাকার কথা ছিল? ভার্বের আইএনজি পরে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ আছে না, এই যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ আছে না, তারপরে একটা ভার্ব থাকার কথা ছিল, এই যে সেই ভার্বটা, এই যে সেই ভার্বটা। তাহলে ভার্ব আছে তো? তাহলে ব্যাপারটা এইরকম আসতেছে যে ভার্বের আইএনজি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, তারপরে যদি একটা ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের আইএনজিটা হবে জিরান্ট। মনে থাকবে ব্যাপারটা কি, যে ভার্বের আইএনজি তারপরে ভার্বের আইএনজি এর পরে যদি ভার্বের আইএনজি এর পরে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে, ভার্বের আইএনজি এর পরে যদি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে, ভার্বের আইএনজি এর পরে যদি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে, ভার্বের আইএনজি এর পরে যদি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখো ভার্বের আইএনজি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ তারপর ভার্ব, এটা মাথায় রাখতে হবে। তোমরা আমাকে অনেকে বলে না, একজন কালকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনি এক কথা বারবার বলেন, তাতে আমরা বিরক্ত হয়ে যাই খুব। তো তোমরা আজকে দেখবা যে এক কথা বারবার বলার সুবিধাটা কি। দেখো এখানে বলছে, তাহলে এটা বুঝছো? তাহলে এই যে ভার্বের আইএনজি থাকবে, একটা প্রিপোজিশন যুক্ত ফ্রেজও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে কোনো একটা ফ্রেজ থাকবে, প্রিপোজিশন যুক্ত ফ্রেজও থাকতে পারে, আবার এমনিতেও একটা ফ্রেজ থাকতে পারে। যদি এরকম থাকে, তারপরে যদি ভার্ব আসে, তাহলে সেই এই যে এই প্রথম ভার্বের আইএনজিটাকে বলা হবে জিরান্ড। তাহলে ব্যাপারটা কি আসলো, এই প্রশ্নটা যদি আমি তোমাদেরকে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে এই জায়গাটা তোমাদেরকে এইভাবে কেউ পড়াবে না, ও সবাই জাস্ট পড়াবে যে নাউনের জায়গায় বসলে জিরান, অ্যাডজেক্টিভের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল। বাট এই ধরনের যে কনফিউশন গুলো আছে, কেমনে ক্লিয়ার হবে এগুলো? দেখো এই যে রাইডিং এর পরে, দেখো রাইডিং ভার্বের আইএনজি এর পরে তোমার একটা নাউন ফ্রেজ আছে, তারপরে ভার্ব আছে, তাহলে এই রাইডিংটা হবে জিরান্ট। এখানে ওয়াকিং এর পরে প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ আছে, তারপরে ভার্ব আছে, এই ওয়াকিংটা হবে জিরান্ট। এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। 3-এর 1 ওকে কিনা? 3.1 ওকে লিখলে হবে, জাস্ট 3.1 ওকে লিখলে হবে। আমরা পরবর্তীতে যাব ভার্বের আইএনজি এর পরে, দেখো ভার্বের আইএনজি এর পরে দেখো, অথবা ভার্বের আইএনজি যুক্ত প্রিপোজিশন সহ যুক্ত কোন ফ্রেজের পরে, আচ্ছা এটা কি বলছে আমি তোমাদেরকে বুঝাইতেছি, এগুলো কিছু আমারে পড়া লাগবে না, তোমরা জাস্ট উদাহরণটা দেখো। ভার্বের আইএনজি থাকবে,
এ লং ওয়ে, এখানে একটা প্রিপজিশন যুক্ত ফ্রেজও থাকতে পারে বা শুধু একটা ফ্রেজ থাকতে পারে, তারপর একটা সাবজেক্ট থাকবে। আমি এটা লিখে দেই তোমাদেরকে, দেখো জাস্ট এখানে 2 নম্বর রুলসটা হচ্ছে এরকম, 2 নম্বর রুলসটা এরকম যে জাস্ট এই যে ভার্বের আইএনজি থাকবে, ভার্বের আইএনজি থাকবে যে প্রিপজিশন, প্রিপজিশন প্রিপজিশন ভার্বের আইএনজি এর পরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ, ভার্বের আইএনজি এর পরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ, তারপরে কি থাকবে জানো, ভার্বের আইএনজি এর পরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ, অথবা এমনি কোনো ফ্রেজও থাকতে পারে, শুধু ফ্রেজও থাকতে পারে, শুধু ফ্রেজ থাকতে পারে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এখন তোমাদেরকে কম্পেয়ার করে বোঝাবো। দেখো আগের জিরান্ডের রুলসটা আর প্রেজেন্ট পার্টিসিপল রুলসটা একটু কম্পেয়ার করি আমরা। ওকে বলছো যারা আশরাফুল, শরীফুল, জিহাদ, ফাহিমা, মাহজাবিন এবং আফিয়া আক্তার বলছো ওকে। আমার এই জায়গাটা খেয়াল করো, জাস্ট এই জায়গাটা জাস্ট একটু খেয়াল করো। বলছে কি, জাস্ট খেয়াল করবা খুব মনোযোগের সাথে। প্রথমে দেখো জিরান্ডের নিয়মটা কি ছিল, 1 নাম্বারটা হইতেছে জিরান্ড, এইটাও এই 1 নাম্বারটা হইতেছে জিরান্ড, 1 নাম্বারটা কি জিরান্ড, আর 2 নাম্বারটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, 2 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা যেটা পড়তেছি। তাহলে আমরা জাস্ট একটু খেয়াল করি, যখন বলছে যে 1 নাম্বারে জিরান্ডের নিয়মটা কি বলছিল, যে ভার্বের আইএনজি থাকবে, তারপরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ বা যে কোনো ফ্রেজ থাকতে পারে, তারপরে ভার্ব আসবে সরাসরি। ব্যাপারটা খেয়াল করো, 1 নম্বরে ভার্বের আইএনজি, প্রিপজিশন যুক্ত ফ্রেজ বা শুধু ফ্রেজ, তারপরে আসবে ভার্ব সরাসরি, জাস্ট ফ্রেজের পরেই ভার্ব। কিন্তু দুই প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটাই আসলে কি, ভার্বের আইএনজি আসবে, প্রিপজিশন যুক্ত ফ্রেজ আসবে, ভার্বের আইএনজি আসবে, প্রিপজিশন যুক্ত ফ্রেজ আসবে, অথবা শুধু ফ্রেজ, যে কোনো ফ্রেজ আসতে পারে, তারপর সাবজেক্ট আসবে। ব্যতিক্রম কি পাইলাম এখানে আমি, ব্যতিক্রম এখানে কি পাইলাম, যে এই যে সাবজেক্ট, যে এই যে সাবজেক্ট যে আসলো, এই যে সাবজেক্ট যে আসলো, এটাই তো ব্যতিক্রম। এই যে সাবজেক্ট যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা ব্যতিক্রম কিনা, এই যে সাবজেক্টটা, যে ভার্বের আইএনজি, ওখানেও প্রিপজিশন যুক্ত ফ্রেজ আছে, এখানেও প্রিপজিশন যুক্ত ফ্রেজ আছে, বাট ওইখানে সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব। আর প্রেজেন্ট পার্টিসিপল আছে, সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, দেখো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ভার্বের আইএনজি, ওইখানে প্রিপজিশন যুক্ত ফ্রেজ জিরান্ডেও থাকবে, এখানেও প্রিপজিশন যুক্ত ফ্রেজ বা নরমালি ফ্রেজ থাকবে, মানে জিরান্ডেও থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলও থাকবে, জিরান্ডেও থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলও থাকবে, জিরান্ডেও থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আইএনজি যুক্ত প্রিপজিশন। কিন্তু জিরান্ডে তোমার সরাসরি ফ্রেজের পরে ভার্ব আসবে, আর প্রেজেন্ট পার্টিসিপলের সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। এই সাবজেক্টটাই আসলে এখানে ট্রাম্প কার্ড, এখানে সাবজেক্টটাই আসলে ট্রাম্প কার্ড। এখন খেয়াল করো, আমরা আমরা যদি একটু সলভ করতে যাই, দেখো আমরা আমি তোমাদেরকে এই জায়গাটা বোঝাচ্ছি, এইখানে আর এইখানের মধ্যে কি পার্থক্য আছে, এখানেও ভার্বের আইএনজি ছিল, এখানেও ভার্বের আইএনজি ছিল, রাইট? দেখো ভার্বের আইএনজি কিন্তু দুই জায়গায় ছিল, এখানেও ছিল, এখানেও ফ্রেজ ছিল, এখানেও ফ্রেজ আছে, এখানেও ফ্রেজ ছিল, এখানেও ফ্রেজ আছে, বাট এইখানে দেখো, এইখানে যে ফ্রেজের পরে ভার্ব যুক্ত হয়েছে, দেখো এইখানে হচ্ছে কি ফ্রেজের পরে সরাসরি আসছে কি ভার্ব, কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে হয়েছে আবার সাবজেক্ট। এই যে পার্থক্য জায়গাটা, মূল বেসিক পার্থক্য কিন্তু এইখানে, এই সাবজেক্ট, এই আইটাই ভেজাল করছে, ঠিক আছে? এইটাই আসলে জিরান পার্টিসিপলের ব্যাপারটা ক্রিয়েট করছে। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে ভার্বের আইএনজি থাকবে, জিরান্ডেও থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলও থাকবে, তারপরে ফ্রেজ থাকবে, জিরান্ডেও আছে, প্রেজেন্ট পার্টিসিপলও আছে, কিন্তু জিরান্ডে সাবজেক্ট থাকবে না, জিরান্ডে সাবজেক্ট থাকবে না, আর প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে। জিরান্ডে সাবজেক্ট থাকবে না, প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে, জিরান্ডে সাবজেক্ট থাকবে না, প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে। কনসেপ্টটা বুঝছো কিনা বলো? জিরান্ডে সাবজেক্ট থাকবে না, প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে, জিরান্ডে সাবজেক্ট থাকবে না এবং প্রেজেন্ট পার্টিসিপলে সাবজেক্ট থাকবে। কনসেপ্টটা বুঝছো? বুঝছো? এটা আমাকে একটু জানাও যে এটা ক্লিয়ার কিনা। আমি আরো কিছু প্রশ্ন সলভ করাচ্ছি, তোমরা আমাকে একটু খুব চট করে জানাবা যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু জাস্ট ইজি, খুব দ্রুত জানাবা। কনসেপ্টটা বুঝতে পারলে, এগুলো কিন্তু খুব ঝামেলা করে। তোমরা আজকে খুব চমৎকার ভাবে বুঝতেছো না, তোমরা আজকে খুব চমৎকার ভাবে বুঝতেছো না, তোমরা চমৎকার ভাবে বোঝার পরেও 2-3 দিন পরে দেখবা অন্য জায়গায় অন্য টপিকে যায় এই টপিক ভুলে গেছো। মানে খুব চমৎকার ভাবে বুঝেও 2-3 দিন পরে দেখবা এই টপিক তোমরা ভুলে গেছো, একেবারে ভুলে যাবা, একেবারে 100% ভুলে যাবা তুমি। আমি আমি বলে দিতেছি, তোমার যদি এই যে কনফিউশন তৈরি না হয়, মানে আমার নামটাই চেঞ্জ করে রাখবা, ঠিক আছে? এই 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 টপিকটা এত কনফিউজিং, এত কনফিউজিং, তোমার 100% কনফিউশন তৈরি হবেই হবেই হবে। এটা একেবারে মাস্ট। দেখো তাহলে আমরা পরে আরেকটা উদাহরণ হচ্ছে রাইডিং এ হর্স হি ওয়েন্ট। এই যে দেখো রাইডিং ভার্বের আইএনজি এর পরে একটা ফ্রেজ আছে, তারপরে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলে হবে ভার্বের আইএনজিটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে দেখো রাইডিং এর পরে ফ্রেজ আছে, তারপরে কিন্তু সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে জিরান। তাহলে বুঝতে পারছো, এটা জিরান, এটা পিপি, পিপি প্রেজেন্ট পার্টিসিপল। পার্কিং দ্য কার, পার্কিং দ্য কার এট দ্য গেট। দেখো পার্কিং দ্য কার এট দ্য গেট সাবজেক্ট আছে, আমার মূল কথা হচ্ছে ভার্বের আইএনজির পরে ফ্রেজের পরে একটা সাবজেক্ট আছে কিনা এটা খুঁজবো আমি।
তো আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা 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 মাথায় রাখবা, ঠিক আছে? এটা প্রেজেন্ট। আর এইখানে খেয়াল করো, দেখো এইখানে এইখানে কিন্তু ব্যাপারটা পুরো ভিন্ন, এইটা এইটা কিন্তু আলাদা। এখানে দেখো এই যে হি ফাউন্ড দ্যাট, দেখো এই যে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, সে দেখো হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে বসছে, সাবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসছে কেন? এই যে হি ফাউন্ড, এই হি ফাউন্ড একটা ক্লোজ রে ভাই, দেখো এইটা সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজের ধারণাটা যারা বোঝো, দেখো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু চমৎকার ভাবে বোঝাইতে হবে। সেটা হইতেছে এই যে হি ফাউন্ড হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ, হি ফাউন্ডটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে? এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর এই যে দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট, কারণ এই প্রথমটার উপর পরেরটা নির্ভরশীল, কারণ হিয়ে যদি না থাকে তাহলে পার্কিং এর ব্যাপারটা আসবে কই থেকে? দেখো প্রথমটার উপর পরেরটা নির্ভরশীল, তাহলে এই যে খেয়াল করো হি ফাউন্ড দ্যাট পার্কিং, এই যে পার্কিং ইজ ডিফিকাল্ট মানে যেখানে পার্ক করবে সেটা, এখন এই পার্কিং এর জায়গায় ইট বসানো যায়, কিন্তু ইট ইজ ডিফিকাল্ট। তো যে ভার্বের আইএনজি জায়গায় ইট বসানো যাবে, সেই ভার্ব, দেখো যে ভার্বের আইএনজি জায়গায় ইট বসানো যাবে, সেইটা হবে তোমার জিরান্ট, ঠিক আছে? ভার্বের আইএনজি জায়গায় যদি ইট বসানো যায় সেটা জিরান্ট। এখন বলো এটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। বুঝতে পারছো কি না? তুমি নিজে বলো তো এটা কি হবে, নিয়ম কি পড়াইছি বলো, তুমি যে প্রশ্নটা করছো তুমি আমারে বলো এটা কি হবে, আমারে একটু যে নিয়ম অনুযায়ী মিলাও, ভার্বের আইএনজি এর পরে যদি তুমি এটা নিজে নিজে একটু মিলানোর পরে আমাকে জানাবা, রুলস এর সাথে মিলানোর পরে জানাবা। আমরা পরবর্তী, আচ্ছা আর একটা কথা হচ্ছে, আমাদের ইংলিশ সিকার্স আয়োজিত 510 টাকায় পেইড কোর্সে যারা জব সিকার্স আছো তাদেরকে আমরা বেসিক প্লাস মাস্টার ইংলিশ পড়াবো 3 মাসের মধ্যে, আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদেরকে বেসিক পড়াবো, অ্যাডমিশন পড়াবো, রিটেন পড়াবো, সাথে মাস্টার বই গুরুত্ব পাবে, এখানে বিশেষভাবে মাস্টার বই পড়ানো হবে। তো অ্যাডমিশনের জন্য 650 টাকা ফি, আর যারা জব সিকার্স আছো তাদের জন্য 510 টাকা ফি, ঠিক আছে? কারণ জব সিকার্সে পড়ানো কম আর অ্যাডমিশনে পড়ানো বেশি, এখানে ফি বেশি, কারণ এখানে রিটেন আলাদা করে শেখাতে হবে, ঠিক আছে? এখানে অ্যাডমিশনের জন্য অনেক এক্সট্রা সার্ভিস আছে, সো এই কারণে, ঠিক আছে? আচ্ছা, ভর্তি হতে নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। আমরা পরবর্তী নিয়মে যাব, পরবর্তী নিয়ম যেটা আছে, পরবর্তী নিয়ম আমরা খেয়াল করব পরবর্তী নিয়মে। আচ্ছা বুঝতে পারছো, পাবেল খান বলছে বুঝতে পারছো, তুমি ওইটা একটু মিলাও না, যদি না পাও তাহলে একটু মিলাও না। দেখো ট্রানজিটিভ ভার্বের পরে দেখো ট্রানজিটিভ ভার্বের পরে, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে, হ্যাঁ ট্রানজিটিভ ভার্বের পরে, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে, জাস্ট খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের আইএনজি বসলে তার জিরান্ড হবে, ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের আইএনজি বসলে তার জিরান্ড হবে। হি স্টার্টেড টিচিং, আচ্ছা খেয়াল করো, এখন এই দেখো হি স্টার্টেড টিচিং, এখন আমাকে বোঝাইতে হবে তোমাকে এটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বটা কি মনে রাখবা, যেই ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকার দরকার নাই, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটা হইতেছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা খেয়াল করো তো, স্টার্টেড মানে হচ্ছে কি শুরু করেছিল, রাইট? স্টার্টেড মানে হচ্ছে শুরু করেছিল, রাইট? স্টার্টেড শব্দের অর্থ কি শুরু করেছিল। এখন এটাকে প্রশ্ন করছে কি শুরু করেছিল, উত্তর আসে কিন্তু কি শুরু করেছিল, উত্তর আসে না, যে কি শুরু করেছিল, বলতো কি শুরু করেছিল, স্টার্ট, দেখো কি শুরু করেছিল, উত্তর আসতেছে যে টিচিং শুরু করছিল, রাইট? উত্তর আসে না, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর আসে কিনা, যেহেতু উত্তর আসে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেহেতু উত্তর আসে, ঠিক আছে? উত্তর দিব সুমন্ত, ওয়েট করো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেহেতু উত্তর আসে, তাহলে স্টার্টেড ভার্বটা ট্রানজিটিভ। এটা কিন্তু বুঝতে হবে তোমার, ট্রানজিটিভ পারতে গেলে বুঝতে হবে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাও তাহলে সেটাই ট্রানজিটিভ, ঠিক আছে? তাহলে হি স্টার্টেড টিচিং, সে কি শুরু করে, টিচিং শুরু করে, তাহলে উত্তর পাচ্ছ তো? দেখো ডু ইউ এনজয় টিচিং, এনজয় মানে উপভোগ করা, যে কি এনজয় করো, টিচিং এনজয় করো, কি এনজয় করো, টিচিং।
তাহলে টিচিং শব্দটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি তো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি কিনা আমাকে একটু বলো। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি কিনা? পাচ্ছি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি? পাচ্ছি। যদি পাই আমরা তাহলে তাহলে এটা হবে ভার্বটা ট্রানজিটিভ, এবং তারপরে যে ভার্বের আইএনজিটা থাকবে এক্স্যাক্টলি ট্রানজিটিভ ভার্বের পরেই আইএনজিটা থাকতে হবে। এক্স্যাক্টলি ট্রানজিটিভ ভার্বের পরেই, ঠিক পরেই আইএনজি থাকতে হবে। একবারে পরে এক্স্যাক্টলি ট্রানজিটিভ ভার্বের পরেই আইএনজি থাকতে হবে। একটু এপাশ ওপাশ হওয়া যাবে না। জাস্ট ট্রানজিটিভ ভার্ব তারপর আইএনজি, জাস্ট ট্রানজিটিভ ভার্ব তারপর আইএনজি। একটু মাঝে যদি একটা শব্দ ঢোকে তাহলে কিন্তু সেটা মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সেটা পড়বো। তাহলে এই কনসেপ্টটা বুঝছো কিনা? এটা 4-এর 2 নাম্বারটা বুঝছো, 2 নাম্বার বুঝছো কিনা যে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের আইএনজি বসলে, মানে এই যে ট্রানজিটিভ ভার্ব কিভাবে বের করতে শিখলাম, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তারপরেই যদি ভার্বের আইএনজিটা বসে তাহলে সেটা হবে কি? জিরান্ট। জিরান্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে বলো। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে দ্রুত জানাও। দ্রুত জানাতে হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে দ্রুত জানাতে হবে। ছেলেমেয়েরা দ্রুত দ্রুত জাস্ট খুব নিমিষেই জানাবা। এত সময় নেওয়া যাবে না। আমি তোমাদের প্রশ্ন তো সব সময় যে ভার্বের কাছেই করতে হয়। হ্যাঁ, ভার্বের কাছেই তো প্রশ্ন করবা। আরবি কার কাছে করতে? ভার্ব ছাড়া আর কারো কাছে প্রশ্ন করবা নাকি? আমি এটা বলছি তোমাদেরকে। তোমরা বুঝছো কিনা? ইনশিয়া বলছে ক্লিয়ার। বাকিরা একটু আমাকে জানাবা। তোমাদের এই এতটুকু জানানোর জন্য আমি কিন্তু আদার্স কোনো কমেন্ট করতে বলি না। বলি তোমাদেরকে অন্যান্য ক্লাসের মতো কি তোমাদের হ্যাঁ, বলি নাকি 4.2 ওকে বলছে, 4.2 ওকে। সবাই বুঝতে পারছো কিনা? জিহাদ বলছে যে ক্লিয়ার, ক্লিয়ার বলছে, অনেকে ক্লিয়ার বলতেছো, ওকে। বাকিরা বাকিরা মন্তব্য জানা। সাগর মোহন্ত বলছে হ্যাঁ ক্লিয়ার, ওকে ওকে ভাইয়া। অমিত বলছে ক্লিয়ার বলছে, পাবেল বলছে ক্লিয়ার, ঠিক আছে। ওকে 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 ওকে, প্রশ্ন উত্তর দিতে ওকে। আচ্ছা ওকে, তাবাসসুম শাহিন ফাইজা আশরাফুল বলছে ওকে। আচ্ছা আমরা আমরা পরবর্তীতে যাব, পরবর্তী নিয়মটা কি করব? ইনট্রানজিটিভ ভার্বের কনসেপ্টে আসব। ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি? ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি? ইনট্রানজিটিভ ভার্ব যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাও, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর উত্তর না পাও, ঠিক আছে? খাতায় এইভাবে লিখবা যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। কাকে প্রশ্ন করবা? ভার্বকে। এইভাবে লিখবা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাও সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাও তাহলে হচ্ছে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে সেটা হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব হবে, মনে থাকবে। আচ্ছা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। আচ্ছা, সুমন অধিকারী একটা প্রশ্ন করছিলা, তোমার প্রশ্নটার উত্তর হবে ঠিক আছে। তুমি একটু নিজে মিলাই নিবা যে ভার্বের আইএনজি থাকবে, তারপরে যদি একটা ফ্রেজ থাকে বা ফ্রেজের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে সেটা বেসিক্যালি জিরান্ড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আমরা আমরা যেটা খেয়াল করব, আমরা যেটা পড়ছিলাম যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটা কি হবে? জিরান্ড হবে, মনে থাকবে। যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটা জিরান্ড, সরি ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। এক্সট্রিমলি সরি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। ওই যে জিরান্ডের উত্তর দিছি বারবার, এই কারণে এই কথাটা বারবার, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, উত্তর যদি পাওয়া না যায় তাহলে সেটা ইন্ট্রানজিটিভ হবে। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব এইটা। তাহলে এখানে খেয়াল করো ভার্ব, আচ্ছা এখানে আরো একখান পড়া আছে, আগে এইটা বোঝো। দ্য রেইন কেম, দেখো দেখো দা, যে বৃষ্টি এসেছিল। পোরিং শব্দের অর্থ বেসিক্যালি মুষলধারে। পোরিং শব্দের অর্থ বেসিক্যালি পোরিং শব্দের অর্থ হচ্ছে মুষলধারে। তারপরেও আমি একটু দেখে নিব শব্দটার অর্থ। পোরিং শব্দের অর্থ আছে মানে খুব, মানে খুব এরকম, মানে বৃষ্টি পড়তেছিল মুষলধারে, মানে পড়া, মানে মুষলধারে প্রবল ভাবে পড়াকে, মানে প্রবল ভাবে পড়াকে আসলে প্রবল ভাবে পড়াকে প্রবল ধারে পড়াকে এরকম বলে, প্রবল ধারে বৃষ্টি পড়ে। তাহলে দেখো তো কি, দেখো কি, যে প্রশ্ন করো তো যে কি কেম হচ্ছে, দেখো কি আসে, দেখো কি আসে, উত্তর আসে কি, কোন কি কাকে আসে, কোন উত্তর পাচ্ছ? কেম কে, যে কেম মানে আসা, এসেছিল না, তে কি এসেছিল, কাকে এসেছিল, কোন উত্তর পাচ্ছি আমরা? কি এসেছিল, কাকে এসেছিল, আহ কি 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 এবং কাকে দ্বারা প্রশ্ন করে কি কোনো উত্তর পাচ্ছি? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি কিনা আমাকে একটু জানাও। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি কি না? পাচ্ছি না। কিন্তু যেহেতু পাচ্ছি না তাহলে এই যে ভার্বের আইএনজিটা এখানে কি হবে? এখানে হবে তোমার
প্রেজেন্ট পার্টিসিপল। এই ভার্বের আইএনজিটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তো যাদের একটু একটু কনফিউশন কোশ্চেন আছে আমাকে ইনবক্সে নক দিবা ভাই। দেখো শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এখানে খেয়াল করো ওয়েন্ট অ্যাওয়ে, এই ওয়েন্ট অ্যাওয়ে ভার্বটা কিন্তু মানে ওয়েন্ট অ্যাওয়ে ভার্বটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? গো ভার্বটাই ইন্ট্রানজিটিভ, বেসিক্যালি গো ভার্বটাই ইন্ট্রানজিটিভ, আমরা নিচে শিখবো। তো এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্বের আইএনজিটা বসছে এটা হচ্ছে তোমার জিরান্ট, সরি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই কনসেপ্টটা বুঝছো? এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, আমি এখন নতুন আরেকটা কনসেপ্ট পড়াবো, এইটা কিন্তু একটু একটু মনে রাখতে হবে, ব্যতিক্রম, একটু ব্যতিক্রম একটা কনসেপ্ট। যে জায়গাটা মার্ক করছি এই জায়গাটা খেয়াল করতে হবে, যে জায়গাটা মার্ক করছি সেই জায়গাটা খেয়াল করতে হবে, মার্ক করা জায়গাটা খেয়াল রাখতে হবে। দেখো ট্রানজিটিভ ভার্বের পরে যদি ঠিক পরেই যদি ভার্বের আইএনজি বসে, ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই যদি ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই যদি ভার্বের আইএনজি বসে, ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই যদি ভার্বের আইএনজি বসে, তাহলে সেটা হয় জিরান্ট। বা ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকার পরে যদি আইএনজি বসে, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি বসে তাহলে সেটা তো জিরান্ট হয়, সেটা তো তোমরা জানো রাইট, যে ট্রানজিটিভ ভার্বের পরেই যদি ভার্বের আইএনজি বসে সেটা জিরান্ট হয়। ট্রানজিটিভ আছে সেটার পরে ভার্বের আইএনজি দেখতেছো, এই যে ধরো এখানে হচ্ছে এনজয় একটা ট্রানজিটিভ ভার্ব, তারপর ভার্বের আইএনজি আছে, তাহলে এটা জিরান্ট। এই আলাপ তো সহজ আলাপ, কিন্তু এইখানের আলাপটা একটু ভিন্ন আলাপ। এই ইন্টার্ড একটা ট্রানজিটিভ ভার্ব, দেখো ট্রানজিটিভের পরে যদি ট্রানজিটিভ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি, ট্রানজিটিভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, দেখো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট প্লাস ভার্বের আইএনজি, তখন সেই ভার্বের আইএনজি হবে প্রেজেন্ট পার্টিসিপল। সেই আইএনজি হবে প্রেজেন্ট পার্টিসিপল। বারবার বলতেছি মনে রাখার জন্য, ক্লাসের জন্য ব্যাপারটা ক্লিয়ার হয়। তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম এখান থেকে। কি কি শিখলাম? যে ট্রানজিটিভ ভার্বের পরেই যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটাকে কি বলা হবে? ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই যদি ভার্বের আইএনজি থাকে সেটাকে বলা হবে জিরান্ট। আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থেকে তারপরে যদি আইএনজি থাকে সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থেকে যদি ভার্বের, দেখো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থেকে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখানে তিনটা নিয়ম শিখছি, এই জায়গায় আমরা তিনটা নিয়ম শিখছি, সেটা শর্টকাট। নিয়ম নাম্বার 1, আমরা তিনটা নিয়ম শিখছি, নিয়মগুলো আমি তোমাদেরকে একটু শর্টকাট লিখে দিতেছি। আমরা এখানে নিয়ম শিখছি তিনটা। নিয়ম নাম্বার 1 ছিল কি? রুলস 1 এ ছিল কি? আমরা 1 নাম্বার নিয়ম শিখছিলাম যে ট্রানজিটিভ ভার্ব বের করা, এই ট্রানজিটিভ ভার্ব বের করা শিখিয়েছি। আরে ভাই দেখো ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্বের আইএনজি, ট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্বের আইএনজি যদি হয় তাহলে সেই ভার্বের আইএনজিটাকে বলবো আমরা জিরান্ট। এই ভার্বের আইএনজিটাকে বলা হয় কি? জিরান্ট। আমি সরি এখানে লিখে দিলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে সেই ভার্বের আইএনজিটা হবে জিরান্ট। এটা 1 নাম্বার রুলস গেল। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 আমরা যেটা শিখলাম যে ইনট্রানজিটিভ, আমি কিন্তু এগুলো শেখাইছি যে কিভাবে ট্রানজিটিভ ভার্বের ক্লাসে আরো ডিটেইলস আছে। ইনট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্বের আইএনজি, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্বের আইএনজি হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সেটা হবে কি? প্রেজেন্ট একটু তোমরা লিখে নিও, জাস্ট একটু বুঝে নিও। পার্টিসিপল বলতেইছি তো, প্রেজেন্ট পার্টিসিপল। ইনট্রানজিটিভ ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। আর 3 নাম্বার নিয়ম যেটা শিখলাম, 3 নাম্বার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম। 3 নাম্বার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম। এখানে এই জায়গাটা মনেই থাকে না। 3 নাম্বার নিয়মটা খেয়াল করো। 3 নাম্বার নিয়মটা যেটা শিখলাম যে ট্রানজিটিভ ভার্ব থাকবে, ট্রানজিটিভের পরে দেখো ট্রানজিটিভ ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, আমি এটা রেড লাইন দিয়ে লিখে দিব এবং অন্য একটা কালার স্পেশালি এই অবজেক্টটা আসলে ম্যাটার। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, তারপরে যদি ভার্বের আইএনজি থাকে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে ব্যাপারটা কি আছে? তাহলে ব্যাপারটা কি থাকলো? ব্যাপারটা কি আসলো? ব্যাপারটা খেয়াল করো, আমরা যে নিয়মটা শিখলাম কি আসলো? তাহলে ট্রানজিটিভ ভার্বের সরাসরি ভার্বের আইএনজি আসে সেটা হবে জিরান, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তারপরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 3 নাম্বার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলো পরবর্তীতে যাব। আমরা এই পর্যন্ত কনসেপ্ট বুঝতে পারছো কিনা সবাই?
3 নাম্বার নিয়ম পর্যন্ত কনসেপ্ট বুঝতে পারছো কিনা? এখন আমরা পরবর্তী নিয়মে যাব। এখানে কিছু আলাপ সালাপ করছে, এই আলাপ আসলে শর্টকাট দেখো, শর্টকাট একটা দেখো 3 নাম্বারে, সরি এই যে নিয়মটা এটা শর্টকাট। যে সকল ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন বসে তার সেগুলো হচ্ছে ভার্বের ট্রানজিটিভ। তো সহজ কথায় যে সকল ভার্বের পরে আসলে ইট বসাইতে পারবা, ধরো অ্যাভয়েড ইট বসানো যায়, তো এই অ্যাভয়েড টিচিং, যে টিচিংটাকে অ্যাভয়েড করো, বা যে এই যে অ্যাভয়েড ভার্বটার পরে যদি ভার্বের আইএনজি বসানো যায়, যে সরি অ্যাভয়েডের পরে এই যে ইট বসানো যাইতেছে, আর এখন ইটের জায়গায় যদি ভার্বের আইএনজি বসাও তাহলে সেটা তোমার হচ্ছে জিরান্ড হবে। তো আমি এই আলাপ করছি অনেক, ঠিক আছে, এই আলাপ করছি অনেক, এই আলাপ দরকার নাই শর্টকাটের। আর এখানে দেখো যে সকল ভার্বের পরে ইট নয় বরং হেয়ার দেয়ার বসে, যে সকল ভার্বের পরে ইট নয় বরং হেয়ার দেয়ার বসে, সেইটা আসলে ইন্ট্রানজিটিভ ভার্ব বেসিক্যালি হয়ে যায়। দেখো যে কাম হেয়ার, এই কাম ভার্বটা, এই যে গো দেয়ার, এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এগুলো তো অবজেক্ট বসানো নাই। কনসেপ্ট কি ক্লিয়ার? আলফাজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ডিটারমিনারের ক্লাসটা খুঁজে পাচ্ছি না, ডিটারমিনারের ক্লাস মনে হয় না ডিটেলস আছে, যদিও থাকতে পারে, যদি থাকে তাহলে করে ফেলবা। এই কনসেপ্ট কি বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা দেখো, প্রিপোজিশনের পরের নিয়মটা আসো। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে, প্রিপোজিশনের পরে আমি শর্টকাট শিখে দেবো, পুরো ক্লাস শেষে শর্টকাট আসবে। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসলে তা জিরান্ড হবে। তাহলে প্রিপোজিশন, আচ্ছা বাই একটা প্রিপোজিশন না, খেয়াল করো তো, বাই একটা প্রিপোজিশন না, দেখো বাই একটা প্রিপোজিশন না, ওর পরে কি আছে, ভার্বের আইএনজি আছে, তাহলে প্রিপোজিশনের পরে বাই, দেখো বাই একটা প্রিপোজিশন, বাই প্লাস ভার্বের আইএনজি, বাই প্লাস ভার্বের আইএনজি, দেখো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা বেসিক্যালি জিরান্ড হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রিপোজিশনের পরে ভার্বের যদি আইএনজি থাকে তাহলে সেই ভার্বের আইএনজিটা জিরান্ড হবে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, এখানে ওয়ার্কিং শব্দটা জিরান্ড, ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ডে ওয়ার্কিং শব্দটা জিরান্ড। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, মানে অবৈধ পথে টাকা আয় করার মধ্যে কোনো ক্রেডিট নাই, ঠিক আছে। তো এই যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে যে ভার্বের আইএনজি আছে, ইন একটা প্রিপোজিশন, এরপরে যে ভার্বের আইএনজি আছে, ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্বের আইএনজি আছে, এই প্রিপোজিশনের পরে যে ভার্বের আইএনজিটা আছে, প্রিপোজিশনের পরে যে ভার্বের আইএনজি আছে, এই ভার্বের আইএনজিটা, এই ভার্বের আইএনজি, এই প্রিপোজিশনের পরের যে ভার্বের আইএনজি আছে, প্রিপোজিশনের পরে যে ভার্বের আইএনজি আছে, প্রিপোজিশনের পরে যে ভার্বের আইএনজি আছে, এইটাকে বলা হবে জিরান্ট। এটা মাথায় থাকবে, প্রিপোজিশন প্লাস আইএনজি সেটা জিরান্ট, প্রিপোজিশন প্লাস আইএনজি, আইএনজিটা জিরান্ট। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে প্রিপোজিশন প্লাস ভার্ব আইএনজি থাকলে সেটা জিরান্ট হবে। তাহলে এই যে হি ইনসিস্ট অন মাই গোয়িং, এই যে দেখো পসেসিভের পরে ভার্বের আইএনজি থাকলে, এই যে মাই যে গোয়িং বসালা, পসেসিভের পরে নাউন বসে, বেসিক্যালি এটা এই নিয়মটা এইরকম যে মাই ফাদার, তো পসেসিভের পরে নাউন বসাও না, পসেসিভের পরে নাউন বসাও না, তো নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসাবো সেটা জিরান্ট। এই যে মায়ের পরে যে ভার্বের আইএনজি তুমি বসালা এটা জিরান্ট, মায়ের পরে যে তুমি ভার্বের আইএনজি বসালা এটা জিরান্ট। মনে থাকবে কিনা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন আরো একটা, যে এখানে প্রিপোজিশনের পরেই ভার্বের আইএনজিটা বসছে আর কি, তো এটাও একটা মানে, তাহলে এই কনসেপ্ট ওকে। ওকে, এই দিকের যে এই যে 3 নাম্বার ক্লিয়ার, এখানে 3 ক্লিয়ার কি না বলো? এই নিয়মটা ক্লিয়ার? 3 ক্লিয়ার কি না? জাস্ট 3 ওকে লিখলে হবে, নাম্বার কত যায় যাক, তুমি জাস্ট 3 ক্লিয়ার লিখো। বুঝতে পারছো কিনা? ক্লাসটা একটা রিয়াক্ট দাও, গরিব পোলাবান, একটু শেয়ার টেয়ার করো। অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, এটা কিন্তু উপরে পড়ায় আসছি। দেখো এই যে আই ফাউন্ড হিম একটা অবজেক্ট না? এই যে অবজেক্ট আছে, অবজেক্টের পরে ভার্বের আইএনজিটা বসছে না? অবজেক্টের পরে ভার্বের আইএনজিটা বসছে না? অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসছে কিনা? অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসছে না? তো অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। অবজেক্টের পরে যদি ভার্বের আইএনজি বসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। মনে থাকবে? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে অবজেক্টের পরে যদি ভার্বের আইএনজি বসে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের কাছে কি কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অবজেক্টের পরে, তাহলে এটা হ্যাঁ ক্লিয়ার বলছে অনেকে, আশরাফুল বলছে ক্লিয়ার, আশরাফুল ক্লিয়ার বলছে, তারপরে সাগর মহন্ত বলছে, আফিয়া বলছে ক্লিয়ার, মোহাম্মদ শাহিন বলছে ক্লিয়ার, শাহা আলম বলছে ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার, আফিয়া বলছে ক্লিয়ার। আচ্ছা, তো স্টুডেন্ট গুলোর আজকে জিহাদ অনেকক্ষণ ক্লাস করেছে, জিহাদ আমাদের লিস্টেড থাকলো। জিহাদের পরে আমার সাথে ক্লাস করেছে শাহিনকে কম দেখেছি, আফিয়াকে দেখেছি ক্লাসে। আফিয়ার নামটা সুমন অধিকারী এখন মনে হয় না নাই।
যারা শুরুতে থাকবা শেষে থাকবা না, চালাকি করবা, তাদেরকে বই দিব না আমি, ঠিক আছে, কোর্সও দিব না। শরীফুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল আমিন এবং কামরুল হাসান ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা খেয়াল করলাম যে আই ফাউন্ড হিম, তাহলে ফাউন্ড একটা যে ভার্বের পরে অবজেক্ট থাকলে অবজেক্টের পরে ভার্বের আইএনজি, এটা হবে কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা মাথায় থাকবে। তাহলে এখানে খেয়াল করো, দেখো এখানে আমরা খেয়াল করব, দেখো এখানে এখানে খেয়াল করব যে যাদের কিন্তু যাদের আলাদা পসেসিভ নেই, যেমন দিস দ্যাট অল, তাদের পরে ভার্বের আইএনজি বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, ওটা এই যে দিস দ্যাট, আচ্ছা এখানে একটা কমন বিষয়, আমি যে একটা নিয়ম তোমাদেরকে পড়ালাম না, যে মাই একটা পসেসিভ, এরপরে ভার্বের আইএনজি বসলে, দেখো মাই একটা পসেসিভ, এই বা মাই, এই যে অন মাই গোয়িং এ দেখো মাই এর পরে পসেসিভের পরে ভার্বের আইএনজি বসলে সেটা জিরান্ড হয়। এটা এতক্ষণ পড়ায় আসলাম তো, যে পসেসিভের পরে ভার্বের আইএনজি বসলে জিরান্ড হয়, বাট দিসের পরে আবার ভার্বের আইএনজি বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেন জানো সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে কেন? কারণ এই যে দেখো মাইটা তো আই থেকে উৎপত্তি, আই মি মাই, রাইট, আই মি মাই। তাহলে মাইটার এই যে উৎপত্তি আছে তো সাবজেক্ট অবজেক্ট তোমার হচ্ছে পসেসিভ, কিন্তু দিসটার কিন্তু কোনো উৎপত্তি, মানে এটার কোনো পসেসিভ ফর্মে নাই, দিসটার কোনো পসেসিভ ফর্মে নাই, এরকম 3 নাম্বার কোনো ফর্মে নাই, পসেসিভ ফর্ম নাই, দ্যাটেরও সেম ফর্ম নাই, অলেরও পসেসিভ ফর্ম নাই। তো যেসব প্রোনাউনের পসেসিভ ফর্ম নাই তাদের পরে যদি ভার্বের আইএনজি বসে, এটা বুঝতে গেলে বেসিক বুঝতে হবে। যারা বেসিক না পড়ে আসছে, 2 দিন ক্লাস করছে, আপনার ক্লাসগুলো ভালোই লাগতেছে স্যার, চেষ্টা করবো রেগুলার। শাহিন ক্লাস করবো, আমার কমেন্ট, সুমন অধিকারী তুমি এতক্ষণ কমেন্ট করো নাই পুরো ক্লাস, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি রেগুলার ক্লাসে থাকো, তোমাকে আমার আমি প্রায় তোমাকে ক্লাসে দেখি, সুবিধা পাবা, ঠিক আছে। তাহলে আমরা যেটা খেয়াল করব, যে এই যে দিস দ্যাট অল, যেগুলোর পসেসিভ নাই, এখন এটা বুঝাই, দাঁড়াও, এখানে একটা চার্ট আছে, এই চার্টটা খেয়াল করো, জাস্ট একটা চার্ট দেখাবো, এই চার্টটা একটু খেয়াল করো। এই যে প্রোনাউন, এই যে যেটা পড়াইতেছি, দেখো আই এর পসেসিভ কিন্তু মাই আছে, উই এর পসেসিভ আওয়ার আছে, ইউ এর পসেসিভ ইউর আছে, হি এর পসেসিভ হিজ আছে, শি এর পসেসিভ হার আছে, দেখো দে এর পসেসিভ দেয়ার আছে, ইট এর পসেসিভ ইটস আছে। এগুলোর প্রত্যেকের পসেসিভ আছে না? এই পসেসিভ গুলোর পরে ধরো এই যে মাই একটা পসেসিভ নিলাম, এরপরে যখন ভার্বের আইএনজি বসবে, দেখো পসেসিভের পরে যখন ভার্বের আইএনজি বসবে, মাই একটা পসেসিভ, এই পসেসিভের পরে যখন ভার্বের আইএনজি বসবে, মাই একটা পসেসিভ, এটার পরে যখন ভার্বের আইএনজি বসবে, এই ভার্বের আইএনজিটা কিন্তু হচ্ছে জিরান্ড হবে। এই ব্যাপারটা বোঝো কিন্তু, এই প্রত্যেকের প্রসেস দেখো, আই এর পসেসিভ মাই, এই ধরনের, তাহলে এগুলো হচ্ছে, এগুলোর পরে ভার্বের আইএনজি বসলে জিরান্ড হবে, ঠিক আছে। কিন্তু যে দিসের তো অবজেক্টিভও হয় না, পসেসিভও হয় না, ঠিক আছে, মানে দিসের কোনো পসেসিভ নাই, ঠিক আছে, দিসের পসেসিভ নাই। এখন দিসের পরে যদি ভার্বের আইএনজি বসে, যদি দিসের পরে ভার্বের আইএনজি বসে, তাহলে কি হবে ব্যাপারটা খেয়াল করো। দিসের পরে যদি ভার্বের আইএনজি বসলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কনসেপ্টটা বুঝছো? যদি সেম দ্যাটেরও কিন্তু কোনো পসেসিভ নাই, তাহলে দ্যাটের পরে যদি ভার্বের আইএনজি বসে, সেটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি আমি যদি বলি অলেরও কিন্তু কোনো মানে পসেসিভ নাই, তাহলে অলের পরে যদি ভার্বের আইএনজি বসে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা? স্যার এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, সেইটা আলাদা বিষয় রে ভাই। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, অনেক আলাপ হয়। মাবুদ না মুবিদ, একটু মাবুদ, আচ্ছা ঠিক আছে, যা তোমাকে আজকে ফার্স্ট দেখলাম আমি তো, তাহলে বুঝতে পারছো কিনা কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট এটা ক্লিয়ার? এই ব্যাপারটা কিন্তু এইখানে আলোচনা নাই, এখানে অন্য জায়গায় আছে, এই বইয়েই আলোচনা আছে। তাহলে এটা বুঝছো? তাহলে প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং। খেয়াল করো, এইখানে অলের পরে ভার্বের আইএনজি হইছে, এখানে যদি দিসের পরে ভার্বের আইএনজি হইতো, তাহলে কি তোমরা আমাকে এই উত্তরগুলো দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই পড়ানোটা বুঝেছো। আমি জাস্ট বুঝতে পারবো, তোমরা আমাকে এতটুকু বলো, এখানে যদি এই যে অলের পরে ভার্বের আইএনজি, এটা কি হবে? জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে? জাস্ট জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? তারপরে যদি দিসের পরে ভার্বের আইএনজি থাকতো, অথবা দ্যাটের পরে যদি থাকতো, তাহলে সেটা কি জিরান্ড হতো নাকি প্রেজেন্ট পার্টিসিপল হতো? আমাকে এইটা জাস্ট উত্তর দিবা। অলের পরে এমসিকিউ সমাধান করাবে কি আজ? এমসিকিউ সমাধান করাবো ইনশাআল্লাহ। আকলিমা সুলতানা, তুমি এত দেরিতে আজকে ক্লাসে কেন? তাহলে এমসিকিউ তোমরা শেষ পর্যন্ত থাকলে ডেফিনেটলি এমসিকিউ সলভ করাবো। তোমরা এই জায়গাটা বোঝো, দেন দেখবা যে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে এগুলো কি প্রেজেন্ট পার্টিসিপল, পিপি। থ্যাংক ইউ। আশরাফুল বলছে পিপি হবে, কামরুল হাসান ভাই বলছে পিপি হবে, আফিয়া বলছে কি, জিহাদ বলছে পিপি হচ্ছে, পাবেল বলছে পিপি হবে। তাহলে কনসেপ্ট কি ক্লিয়ার?
কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার। তোমরা থাকলে দেখো, তোমরা যদি ক্লাসে থাকো, তোমরা ক্লাসে থাকলে অবশ্যই সলভ করাবো, ক্লাসে থাকলে ডেফিনেটলি সলভ করাবো, তোমরা ক্লাসে থাকলে সলভ মাস্ট, তোমরা ক্লাসে থাকলে সলভ করাবো, ডেফিনেটলি করাবো, সলভ করাবো, তোমরা ক্লাসে থাকলে সলভ করাবো, তোমরা যদি ক্লাসে থাকো সলভ করাবো, ঠিক আছে, তোমরা ক্লাসে থাকলে সলভ করাবো, তোমরা ক্লাসে থাকবা তো, তোমরা যদি ক্লাসে থাকো তাহলে ডেফিনেটলি সলভ করাবো, থাকবা, যদি থাকো তাহলে এমসিকিউ সলভ করাবো। এর পরের নিয়মে আসো, এখনো লাস্ট এই দুইটা নিয়ম পরে আমি এমসিকিউ সলভে চলে যাব। আচ্ছা, আরেকটা কথা বলি, যে যারা এখন অ্যাডমিশন দিতেছো, অ্যাডমিশন দিবা এইচএসসি 25 ব্যাচ, ভর্তি পরীক্ষায় কিন্তু সব থেকে বড় বাধা হচ্ছে, সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইংরেজি। তোমরা ইংরেজি আসলে অনেকেই আসলে ইংরেজির জন্য ইংরেজিতে ভয়ের কারণে তোমরা ভালো করতে পারো না। তো এই ভয়টা যদি তোমার আসলে ভয় জয় করার অস্ত্র হয়ে যায়, তাহলে তো ডেফিনেটলি ভালো হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে বেসিক পড়াবো, অ্যাডমিশন পড়াবো, রিটেন পড়াবো। তোমাদের এই কোর্স থেকে আমার বিন্দু মাত্র প্রফিট করার ইচ্ছা নাই, 1 টাকাও না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মানে প্রচুর স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকুক। ইউনিভার্সিটিতে যখন আমার অনেক স্টুডেন্ট থাকবে, আমার ব্র্যান্ড ভ্যালু এমনিই বাড়ে যাবে, ঠিক আছে। আমার আমার মোটামুটি আরো 5-7 হাজার স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকলে 1-1.5 হাজার স্টুডেন্ট মোটামুটি ইউনিভার্সিটিতে ভর্তি আছে আমার, মানে আমি পড়িয়েছি এরকম স্টুডেন্ট। আরো কিছু স্টুডেন্ট যুক্ত হলে তখন দেখবা যে আসলে কি ফ্যাসিলিটিস। তো এই কোর্সে বেসিক অ্যাডমিশন রিটেন 650 টাকা, আর জব সিকার্স এর জন্য বেসিক প্লাস মাস্টার পড়ানো হবে 510 টাকা। জাস্ট লাইভ ক্লাস হবে, জুমে ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাস খুব চমৎকার ভাবে ব্যাখ্যামূলক। এর থেকে আরো প্রিমিয়াম ক্লাস হবে, ফ্রি ক্লাসের থেকেও প্রিমিয়াম হবে, আরো অনেক বিষয় এখানে বোঝানোর আছে। তো নাম্বারে ফোন দিবা 01707442501। এটা ইংলিশ সিকার্স পেজের পক্ষ থেকে আমি পুরোটা একা একা পড়াবো, যেভাবে পড়াচ্ছি। দেখো, কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি যদি কাজের নাম বোঝায়, এইবার এই কনসেপ্টটা কিন্তু অনেকে ভুল করে, এখানে প্রচুর ভুল করে। মাস্টার বুক কিনছে ভাই এসএসসি 25 ব্যাচ, ওকে, এসএসসি 25। দেখো যে কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি যদি কাজের নাম বোঝায়, কমপ্লিমেন্ট হিসাবে যদি ভার্বের আইএনজি হচ্ছে কাজের নাম বোঝায়, কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি যদি কাজের নাম বোঝায়, মনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি যদি কাজের নাম বোঝায়, কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কিসের নাম বোঝাবে? কাজের নাম যদি বোঝায়, তাহলে ভার্বের আইএনজি কমপ্লিমেন্ট হিসাবে কাজের নাম বোঝালে সেটা হবে তোমার জিরান্ড। মনে থাকবে? তাহলে কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কাজের নাম বোঝালে সেটা কি হবে? জিরান্ড। কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি যখন কাজের নাম বোঝাবে, জিরান্ড হবে, জিরান্ড হবে। কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কাজের নাম বোঝালে জিরান্ড হবে। কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কাজের নাম বোঝালেই জিরান্ড হবে। কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কাজের নাম বোঝালেই জিরান্ড। কমপ্লিমেন্ট হিসাবে ভার্বের আইএনজি কাজের নাম বোঝাচ্ছে, জিরান্ড হবে। কোনো কথা নাই আর। কমপ্লিমেন্ট আছে, ভার্বের আইএনজি আছে, কাজের নাম বোঝাচ্ছে, জিরান্ড হবে। কমপ্লিমেন্ট আছে, ভার্বের আইএনজি আছে, কাজের নাম বোঝাচ্ছে, জিরান্ড হবে। আর কোনো এখানে আলাপই হইতে পারে না, ঠিক আছে। এখন কেমনে কাজের নাম বোঝাইতেছে সেটা বোঝাই। দেখো তো, সিইং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়। আচ্ছা দেখো তো, এই যে দেখলেই যে বিশ্বাস হয়, দেখলেই বিশ্বাস হয়, দেখো, এই দেখলেই বিশ্বাস হয়, রাইট? সিইং ইজ বিলিভিং, এটা একে অপরের পরিপূরক। তো দেখাটাই তো বিশ্বাস করা, রাইট? তো এটা কাজের নাম কেন নয়? বিশ্বাসও তো কাজ, বিশ্বাস যে হবে। দেখো, ওইটা যদি না বোঝো, পরেরটা আসো। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, যে আমার প্রিয় কাজ হচ্ছে, আমার প্রিয় কার্যক্রম বা কাজ হচ্ছে রিডিং। আচ্ছা দেখো তো, এই রিডিংটা কাজ কি না? রিডিং, আমি এটা পড়াশোনা, গার্ডেনিং মানে বাগান করা। এই যে বাগান করা বা পড়াশোনাটা, এই যে বলেই তো দিছে বাক্যে যে ফেভারিট অ্যাক্টিভিটিটা হচ্ছে আমার রিডিং, আবার আমার ফেভারিট অ্যাক্টিভিটিটা হচ্ছে গার্ডেনিং। তো এই যে ফেভারিট অ্যাক্টিভিটিটা হচ্ছে রিডিং, গার্ডেনিং, রিডিং, গার্ডেনিং, এটা কিন্তু একটা কাজের নাম, কাজের নাম, বোঝো কিন্তু ফেভারিট অ্যাক্টিভিটিটা হচ্ছে রিডিং। দেখো, এটা আমি বোঝাবো জাস্ট, দেখো ফেভারিট অ্যাক্টিভিটিটাই রিডিং, তাহলে এটা কাজের নাম। তো কাজের নাম যদি বোঝায় ভাই, কাজের নাম যদি বোঝায়, তাহলে কাজের নাম বোঝালে সেটা হবে তোমার, কাজের নাম বোঝালে সেটা জিরান্ড হবে। তাহলে বুঝছো? এখন খেয়াল করো, আমি অপোজিট পৃষ্ঠায় আসি। অপোজিট পৃষ্ঠা বলছে যে কি কমপ্লিমেন্ট থাকবে, ডেফিনেটলি কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের আইএনজি যদি কোনো নাউন বা প্রোনাউনের বিশেষণ বোঝায়, খেয়াল করো, জাস্ট খেয়াল করো, নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভ আসলে, বিশেষণ মিন্স হচ্ছে অ্যাডজেক্টিভ আসলে। দেখো, দ্য সিনারি লুকস চার্মিং, দেখো তো। আচ্ছা, প্রথমে আমি একটা বিষয় তোমাদেরকে পড়াই নাই, সেটা আগে আমার পড়ানো উচিত। এখানে কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্ট আসলে কি, এই ব্যাপারটা আসলে খেয়াল করো। কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্টটা কি জিনিস আসলে, কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্টটা কি, যখন দেখো এই যে কমপ্লিমেন্ট, যে এখানে কমপ্লিমেন্ট আসলে কি, কমপ্লিমেন্ট কি, খেয়াল করো জাস্ট। এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি, মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটিও যে, ফেভারিট অ্যাক্টিভিটিও যে, রিডিং হচ্ছে। তাহলে এখানে আমি সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে হি
ইজ এ ডক্টর। খেয়াল করো, জাস্ট আমি অন্য একটা পৃষ্ঠায় যাই, জাস্ট অন্য একটা পৃষ্ঠায় এখানে একটা উদাহরণ আমি লিখবো যে ধরো কমপ্লিমেন্ট আসলে কি, যে বলছে যে হি ইজ এ ডক্টর, এখানে জাস্ট একটু বোঝার চেষ্টা করো। এখানে খেয়াল করো তো, হি যে এ ডক্টরও সে না, হিও যে এ ডক্টরও সে না, দেখো হিও যে এ ডক্টরও সে, কিন্তু দেখো হিও যে এ ডক্টরও সে। তাহলে মনে রাখবা সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় যে শব্দটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এরকম অবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় বস্তুটা, অবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় অবজেক্টের পরবর্তী শব্দটা ধরো আই আই সিলেক্ট আই সিলেক্ট বা উই সিলেক্টেড সিলেক্টেড বানান ভুল হয়েছে, SELLECTED সিলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো দেখো এখানে খেয়াল করো, চেয়ারম্যানটা কে হইছে, আমরা হিম কিন্তু চেয়ারম্যান। তাহলে এই যে দেখো অবজেক্টের সাথে তার পরের শব্দটা সম্পর্ক আছে, তাহলে অবজেক্টের সাথে এই যে শব্দটা সম্পর্ক, এই চেয়ারম্যানটা হইতেছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এখানে হি এর সাথে সম্পর্ক এ ডক্টরের, এই ডক্টরটা হইতেছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝছো কি, মূল বিষয় হচ্ছে সাবজেক্ট যা থাকবে কমপ্লিমেন্টটাও একই একই কিছু বোঝাবে। তাহলে আমরা আবার যাই, চলো এখানে ফেভারিট অ্যাক্টিভিটি কি ছিল, ফেভারিট অ্যাক্টিভিটি ছিল ফেভারিটের রিডিংটাও যা, ফেভারিট অ্যাক্টিভিটিও তাই, একই ব্যাপারটাকে কিন্তু বোঝাচ্ছে। এখানে রিডিং বলতে কি, রিডিংও যা, ফেভারিট অ্যাক্টিভিটিও তাই, রাইট। এখন পরবর্তীতে আসো, তারপর তো পরবর্তীতে বলছে যে কি, দ্য সিনারি লুকস চার্মিং, দ্য সিনারি লুকস, দেখো দ্য সিনারি লুকস চার্মিং, এইখানে আবার আলাপ আসো, সিনারিটাই দেখতে আসলে চার্মিং, রাইট। চার্মিং কোনটা, সিনারিটাই চার্মিং, চার্মিং কোনটা, সিনারিটাই চার্মিং। দেখো সিনারিটাই চার্মিং, চার্মিং আসলে কোনটা, সিনারিটাই চার্মিং। তাহলে এই যে সিনারি যে চার্মিং, এখানে কি চার্মিংটা কাজ, চার্মিং কোনোদিন কাজ হয়, সিনারি একটা জায়গায় গেছো যে মনে হয়েছে যে বিউটিফুল চার্মিং প্লেস, তো এই চার্মিং কেমনে কাজ হয়, চার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখো যে এই চার্মিং, চার্মিং মানে হচ্ছে যেটা আসলে খুব মুগ্ধকারী, মনোমুগ্ধকর, এর মানে খুব হৃদয়ে ধরেছে এরকম, বা মুগ্ধকর, বেসিক্যালি মনে রাখবো যে মুগ্ধকর আর কি, যে মনোমুগ্ধকর। তাহলে এই যে সিনারিটা চার্মিং, দেখো এই যে সাবজেক্টের সাথে চার্মিং এর সম্পর্ক আছে না, যেটাই সিনারি সেটাই চার্মিং, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে চার্মিং, সিনারির কমপ্লিমেন্ট হচ্ছে কি, চার্মিং। কিন্তু মূল ব্যাপারটা কি, যে এই যে সাবজেক্টের কমপ্লিমেন্ট চার্মিং, কিন্তু এইখানে চার্মিং কিন্তু কাজের নাম বোঝাচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ হিসাবে বোঝাচ্ছে, নাউনটাকে বর্ণনা করতেছে, জায়গাটাকে বর্ণনা করতেছে। ব্যাপারটা খেয়াল করো, এইখানে চার্মিংটা কিন্তু নাউনটাকে বর্ণনা করতেছে, তাই না, চার্মিং হচ্ছে নাউনটাকে বর্ণনা করতেছে, নাউনটাকে বর্ণনা করতেছে চার্মিং, রাইট। নাউনটাকে বর্ণনা করলে তাহলে সেটা অবশ্যই কমপ্লিমেন্ট। দেখো নাউনের সাথে সম্পর্ক যদি থাকে তাহলে সেটা তো কমপ্লিমেন্ট হবে নাউনকে, কিন্তু এটা নাউনকে বর্ণনা করতেছে, আর এইখানে ছিল কাজের নাম। দেখো এখানে সিনারিটা চার্মিং, আর এখানে আমার কাজটা হচ্ছে রিডিং। ব্যাপারটা খেয়াল করো, আমার প্রিয় কাজটা রিডিং আর সিনারিটা চার্মিং। এই ব্যাপারটা তোমাদের মতো বোঝার মতো একটা সক্ষমতা হয়ে গেছে, এই বয়স হয়েছে, যে যখন কাজের নাম বোঝাবে ভার্বের আইএনজি দ্বারা তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সরি জিরান্ট। কাজের নাম বোঝাবে যখন কাজের নাম ভার্বের আইএনজি দ্বারা যখন কাজের নাম বোঝাবে সেটা জিরান্ট। আর যখন হচ্ছে কোনো নাউনকে বর্ণনা করবে, কোনো নাউনকে বিশেষায়িত করবে বা নাউনের সাথে সম্পর্ক তৈরি করবে, তখন সেটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল। তাই এখানে সিনারি লুকস চার্মিং মানে সিনারিটাই আসলে মনোমুগ্ধকর। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং মিন্স কি, এটা কি কাজটা, মানে এইটাই ইন্টারেস্টিং, এটার কমপ্লিমেন্ট ইন্টারেস্টিং, তো ইট ইজ ইন্টারেস্টিং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আমি আরো পড়াবো নিচে, দ্য স্টোরি ইজ থ্রাইলিং। দেখো স্টোরিটা থ্রাইলিং, এখানে কিন্তু স্টোরিটা কাজ না কিন্তু ভাই, ব্যাপারটা খেয়াল করো, স্টোরিটা কিন্তু কাজ না, স্টোরিটা থ্রাইলিং মিন্স হচ্ছে, দেখো স্টোরি কিন্তু কাজ না, বারবার মনে রাখবো এটা, এই যে স্টোরিটা থ্রাইলিং থ্রাইলিং বাট এটা কিন্তু কাজ না, ঠিক আছে। স্টোরিটা রোমাঞ্চকর বাট কাজ না, যে রোমাঞ্চকর বলে কেউ, লোমহর্ষক বলে রোমাঞ্চকর, স্টোরিটা হচ্ছে রোমাঞ্চকর বাট এটা কিন্তু কাজের নাম না। স্টোরিটা কেমন সেটা বোঝাচ্ছে, নাউনকে বর্ণনা করতেছে, নাউনটা কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি যে স্টোরিটা থ্রাইলিং ছিল, এটা কাজের নাম না, এটা পার্টিসিপল। তো এই যে নাউনের সাথে যখন কমপ্লিমেন্ট থাকবে তখন এই কমপ্লিমেন্টটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে, ঠিক আছে। এইরকম বুঝছো কিনা, ওকে ওকে, আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার কিনা, 4 নাম্বারের এই কনসেপ্ট ক্লিয়ার কিনা জাস্ট একটু আমাকে জানাও কমেন্টে যে নাম্বার 4 ওকে কিনা। আর 4 জন ক্লাসটায় রিয়াক্ট করে দিলে 100 জনের রিয়াকশন পড়বে। নাম্বার 4 ওকে কিনা, আমি পরের নাম্বারটায় যাব। নাম্বার 4 ওকে কিনা জাস্ট বলো, আমি পরের নাম্বারটায় যাব। নাম্বার 4 ওকে কিনা, নাম্বার 4 ওকে কিনা, নাম্বার 4 ওকে কিনা।
আমরা পরবর্তীতে আসো। ভার্বের আইএনজি যদি নাউনের পূর্বে বসে, ভার্বের আইএনজি যদি নাউনের পূর্বে বসে, তাহলে সেটা কম্পাউন্ড নাউন বোঝালে ভার্বের আইএনজিটি জিরান্ড হবে। আচ্ছা, এটা কেমনে আমি এটা চমৎকার ভাবে বোঝাবো। দেখো, জাস্ট আমি এটা টেকনিক শেখাবো। দেখো, ভার্বের আইএনজি যদি নাউনের পূর্বে বসে তাহলে কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড নাউনের ব্যাপারটা কি? কম্পাউন্ড নাউনের ব্যাপারটা আসলে কি? কম্পাউন্ড নাউনের ব্যাপারটা খুব সহজ ব্যাপার, যে কম্পাউন্ড নাউনের ব্যাপারটা খুবই সিম্পল। কম্পাউন্ডের পর পর দুইটা নাউন বসে। আচ্ছা, বলছে কি রাইটিং টেবল, মানে কি লেখার টেবল। খেয়াল করো, রাইটিং টেবল মানে রাইটিং মানে যেটা লেখা, আর টেবল যেটা লেখা হয় সেটা। আচ্ছা, এখানে একটা টেকনিক আছে। এই যে ভার্বের আইএনজিটা আর অর্থ দেবে আর। দেখো তো, বলছে না যে লেখার টেবিল, এই যে লেখা থেকে র আছে না, শোবার ঘর, এই যে শোবা থেকে র আছে না, যে লেখার টেবিল শোবার ঘর, লেখার টেবিল শোবার ঘর। খেয়াল করো, লেখার টেবিল শোবার ঘর। খেয়াল করো, শোবার ঘর লেখার টেবিল, লেখার টেবিল শোবার ঘর। দেখো, এই যে শোবার লেখার, শোবার লেখার, শোবার লেখার, লেখার টেবিল শোবার ঘর, লেখার টেবিল শোবার ঘর। খেয়াল করো, লেখার শোবার, লেখার শোবার শব্দটা খেয়াল করো, লেখার এবং শোবার, লেখার এবং শোবার, র আছে না, র আছে না। এবং এই কনসেপ্টটা আমি তোমাদেরকে এরকম যদি থাকে বাংলা অর্থে, তাহলে এই যে ভার্বের আইএনজিটা হবে জিরান্ড। আচ্ছা, এটা এইভাবে আমি একটা কনসেপ্ট শিখাই, এটা নিচে আছে দেখো। এইভাবে করা যায়। তুমি এ স্লিপিং রুম আছে, রাইট? এ স্লিপিং রুম, এ স্লিপিং রুম, এই যে এ স্লিপিং রুম আছে না, এটাকে তুমি এইভাবে করতে পারো কিনা? স্লিপিংটাকে আলাদা করে নিয়ে যাব, স্লিপিংটাকে আলাদা করে নিয়ে যে ফরের পর ফর স্লিপিং বলবো। দেখো দেখো দেখো, আমি এইভাবে করতে পারি কিনা। আমি জাস্ট একটু খেয়াল করো, অর্থ ঠিক আসলে তাহলে এটা কারেক্ট। এ রুম ফর স্লিপিং করতে পারি কিনা? এ রুম ফর স্লিপিং করতে পারি, একটি রুম ঘুমানোর জন্য। আর এ স্লিপিং রুম মানে কি শোবার ঘর। তাহলে এই যে একটি রুম শোবার জন্য, মানে কি ব্যাপারটা একই না? দেখো, অর্থ কিন্তু ঠিক আছে না? এইভাবে করা অর্থ ঠিক আছে কিনা বলো? আমি তোমাদের কমেন্ট করতেছি না, আমি আগে পড়াই, ক্লাসের ডিউরেশন বাড়তেছে। দেখো, এ স্লিপিং রুমটাকে এ রুম ফর স্লিপিং আমরা বলতে পারতেছি কিনা? এ রুম ফর স্লিপিং বলতে পারতেছি কি না? ইয়েস অর নট, ইয়েস অর নট। দেখো, দেখো, আমরা এ রুম ফর স্লিপিং বলতে পারতেছি তো, রাইট? বলতে পারতেছি, অর্থ ঠিক আসতেছে। এই রুম ফর একটা রুম ঘুমানোর জন্য, ঘুমানোর জন্য রুমটা। স্লিপিং রুম মানে তো একই, শোবার ঘর বা একটা শোবার জন্য রুম। তো অর্থ যেহেতু ঠিক আসতেছে, তাহলে স্লিপিংটা এখানে কি হবে? এখানে স্লিপিংটা হবে আবার তোমার জিরান্ড। এইখানে স্লিপিংটা হবে জিরান্ড। এখন যারা ওই যে ওই কনসেপ্টে থাকবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের কনসেপ্টে থাকলে কিন্তু এটা তোমরা প্রেজেন্ট পার্টিসিপল দেখাবে এবং বাস খেয়ে যাবা এবং ভুল হয়ে যাবে। কনসেপ্ট বুঝছো? বুঝছো? এটা ওকে, ওকে কনসেপ্ট, ওকে কনসেপ্ট, ওকে কনসেপ্ট, ওকে ওকে। ওয়াসিম, তুমি ভর্তি হয়েছো ঠিক আছে ভাই, তুমি টাকা দিছো, আমি তো তোমার লিংক দিছি, তুমি যুক্ত না হলে মানে আমি তো তোমার টেলিগ্রাম খুলতে বলছি, এখন তুমি দিব রে ভাই। মানে যে মানে যত্র তত্র আসলে কমেন্ট পোলাবানের আসলে। দেখো, তাহলে এটা এটা কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আসো, এরপরে আসো যে আর্টিকেল নাউনের, নাউন মধ্যবর্তী ভার্বের আইএনজি, বাংলায় মান, অন্ত, কর, এগুলো। আচ্ছা, এটা বাংলা, তুমি যদি বাংলা না বুঝো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে খেয়াল, আই হেল্পড এ ড্রোনিং ম্যান, আমি একজন ডুবন্ত মানুষকে হেল্প করেছি। এই যে অন্ত, ডুবন্ত, এই যে ডুবন্ত, ডুব অন্ত, ডুব অন্ত, ডুবন্ত মানুষকে আমি হেল্প করেছি, এই যে অন্ত আছে কিন্তু ডুবন্ত। এই যে কোনো বাংলা অর্থে যদি নয়ত থাকে, অন্ত, এরকম যদি নয়ত অন্ত থাকে, অন্ত থাকে কোনো বাংলা অর্থে এরকম যদি এই যে নয়ত থাকে, তাহলে যেটা হবে যে কোনো বাংলা অর্থে এরকম যদি নয়ত থাকে, তাহলে যেটা হবে যে সেটা বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল হবে। বাট এটা তো একটা মানে মানে এটা একটা অস্পষ্ট রুলস, এটা তো একটা অস্পষ্ট রুলস, রাইট? তোমরা যারা দেখতেছো ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানাবা ক্লাসের বিষয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইউটিউবে কিন্তু ইউটিউবে প্রচুর ক্লাস আপলোড করা আছে। ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলের নামও যা, ফেসবুক পেজের নামও তাই, ঠিক আছে? একে পুরো নামটা না দিলে কিন্তু অন্য চ্যানেল চলে আসবে, তখন তুমি কিন্তু ভুল ক্লাস করবা, তখন ভালো লাগবে না তোমার ক্লাস, মনে হবে ভাইয়া এত খারাপ পড়ায়। তো ঠিক আছে, 50+ ক্লাস আমরা ইউটিউবে দিয়েছি, তো ইউটিউবে ক্লাসগুলো করতে পারো। এটা এটা কিন্তু একটু অ্যানাউন্সমেন্ট করে দিলাম, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে। তাহলে আমরা যেটা পড়ছিলাম, এটা তো একটা অস্পষ্ট, যে বাংলায় অন্ত কর থাকলে কিছুই বুঝলাম না, আমি ওটাও শিখাইতেছি। দেখো দেখো, এ ম্যান, দেখো দেখো, এ স্পিচ, এ টেলিং, এ স্পিচ ইজ টেলিং বলা যায় কি? দেখো তো, বা এ এ দেখো,
এ ম্যান ইজ ড্রোনিং বলা যায়? এ ম্যান ইজ ড্রোনিং, একজন মানুষ মানে ডুবন্ত বলা যায় কি? এ ম্যান ইজ ড্রোনিং বলা যায়? এ ম্যান ইজ ড্রোনিং, ড্রোনিং বলা যায়? ড্রোনিং বলা যায়? এ ম্যান ইজ ড্রোনিং বলা যায় কি? বলো তো, যায় কি না? অর্থ কি ঠিক আছে? এ ম্যান ইজ ড্রোনিং বলা যায়? বলা যায়? এ ম্যান ইজ ড্রোনিং বলা যায় কি? ম্যান ইজ ড্রোনিং বলা যায়? দেখো ম্যান ইজ ড্রোনিং বলা যায় কিনা বলো, ম্যান ইজ ড্রোনিং বলা যায় কিনা বলো, তোমাদেরকে এটা জাস্ট দেখাইতেছি যে ম্যান ইজ ড্রোনিং বলা যায় কিনা, জাস্ট এতটুকু আমাকে বলো হ্যাঁ কিনা, জাস্ট এটা বুঝতেছো কিনা যে ম্যান ইজ ড্রোনিং বলা যায়? যদি বলা যায় তাহলে এক হিসাব, যদি বলা না যায় তাহলে আর এক হিসাব। বলা যায় কিনা আমাকে একটু জানাও, তারপরে আমি তোমাদেরকে এ ম্যান ইজ ড্রোনিং বলা যায় কি না জাস্ট একটু একটু বলবা। দেখো এইখানে একটা সিম্পল একটা বিষয়, খুব খুব চমৎকার একটা বিষয় শিখাবো। দেখো ওইটাই বোঝাচ্ছি এখানে, ওইটাই বোঝাচ্ছি। দেখো এ সুইমিং স্ন্যাক, দেখো তো এ সুইমিং স্ন্যাক মানে হচ্ছে সুইমিং মানে কি? যে সাঁতারন্ত, মানে যে সাঁতার কাটতেছে, যে সাঁতার কাটতেছে, সাঁতার মানে সাঁতার কাটা মানে সন্তরণ বা সাঁতার, সাঁতারের মধ্যে যে আছে আর কি, সুইমিং স্ন্যাক। খেয়াল করো এই আইএনজিটাকে সরাই নিলাম, আমি আমি কি করলাম? এ স্ন্যাক করলাম। এ স্ন্যাকের পরে, এ স্ন্যাকের পরে একটা ভার্বের ইজ বসাই দিলাম। এটা আর কি একটা টেকনিক, রুলস, মানে এটা এটা ম্যানমেড রুলস, এটা একটা টেকনিক। এ স্ন্যাক ইজ, এ স্ন্যাক ইজ সুইমিং বলা যায়? যে একটা সাপই আসলে সুইমিং করতেছে, বলতে পারি কি আমরা? বলতে পারি কি না বলো? বলতে পারি কিন্তু। এ স্ন্যাক ইজ সুইমিং আমরা বলতে পারি? এ স্ন্যাক ইজ সুইমিং বলতে পারি? পারি কিন্তু। এ স্ন্যাক ইজ সুইমিং কিন্তু আমরা বলতে পারি। তাহলে তাহলে ব্যাপারটা ওইটাও বলতে পারি আমরা। কোনটা? এই যে এখন যেটা এ ম্যান ইজ ড্রোনিং কিন্তু বলা যায়, যে একজন ডুবন্ত মানুষ। আর এখানে একই কথা তো রে ভাই, একজন মানুষ হয় ডুবন্ত, তো ওই মানুষটা ডুবন্ত মানে কি? যে একজন ডুবন্ত মানুষ আর একজন মানুষ হয় ডুবন্তর মধ্যে তো কোনো বেসিক পার্থক্য নাই। জাস্ট কথাটা তুমি অনেক ভাবে বললা, একই কাজ অনেক ভাবে করা যায় আর কি। তো এই যে তাহলে টেকনিক হচ্ছে যে কোনো এই রুলসটা সহজ টেকনিক হচ্ছে, যদি তুমি জিরান বের করতে চাও তাহলে যেটা করবা যে দেখো এই যে আর্টিকেল বসাবা একটা, নাউন বসাবা একটা, ফর বসাবা একটা, তারপরে হচ্ছে ভার্বের আইএনজিটা বসাবা। যদি অর্থ ঠিক থাকে আর্টিকেল বসাবা, নাউন বসাবা, ফর বসাবা, ভার্বের আইএনজি। তাহলে আর্টিকেল এখানে এই যে এটাতে আমি একটা উদাহরণ দেখাই দেই, এটা জিরান্ডের উদাহরণটা দেখাই দেই। জিরান্ডের উদাহরণটা কি রকম? দেখো জিরান্ডের উদাহরণ, এই যে আর্টিকেল, আর্টিকেল একটা হচ্ছে বসালাম আমরা এ, তারপর বসাতে বলছে নাউন, এখানে নাউন ছিল কি? রুম। আর্টিকেলের পরে নাউন বসালাম রুম, তারপরে কি বসাবো? একটা ফর, এ রুম ফর, তারপর একটা ভার্বের আইএনজি বসাবো। তাহলে স্লিপ ভার্বের আইএনজি হচ্ছে কি? স্লিপিং। তাহলে এর রুম ফর স্লিপিং, তাহলে অর্থ আসতেছে ঘুমানোর জন্য রুম, বা ঘুমানোর জন্য ঘর, আর এখানে শোবার ঘর, অর্থ আসতেছে। তাহলে অর্থ যদি আসে, অর্থ যদি আসে তাহলে এটা হবে তোমার জিরান্ড। অর্থ যদি আসে তাহলে এটা হবে কি? জিরান্ড হবে। কনসেপ্ট কি ক্লিয়ার? অর্থ আসলে জিরান্ড, না আসলে প্রেজেন্ট পার্টিসিপল। এইটাও যদি একটা রুলস মাথায় থাকে তাও হবে, অর্থ আসলে জিরান্ড, না আসলে। দেখো এইখানে যদি আমি এটা অর্থ যদি এই নিয়মটা দিয়েই পড়ানো যায়। আরেকটা রুলস হচ্ছে কি? আরেকটা রুলস হচ্ছে কি? আরেকটা রুলস হচ্ছে কি? আরেকটা ২ নম্বর আরেকটা রুলস হচ্ছে কি? যে তোমরা সেম হচ্ছে এখানে আর্টিকেল মানে ভার্বের আইএনজিটা আলাদা করে দিবা। আর্টিকেল বসাবা, নাউন বসাবা, আর্টিকেল বসাবা, নাউন বসাবা। এখানে এতে এ ফর আর্টিকেল, এ ফর আর্টিকেল কিন্তু জাস্ট আমি শর্টে লিখছি। আর্টিকেল বসাবা, নাউন বসাবা, তারপরে ইজ বসাবা। ইজটা আসলে মুখস্থ। তারপরে যদি ভার্বের আইএনজি বসাও, যদি অর্থ আসে, অর্থ আসে, অর্থ আসলে সেটা হবে, অর্থ আসলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে একটা উদাহরণ প্র্যাকটিস করব। দেখো আমরা অর্থ যদি আসে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দেখো খেয়াল করো যে এ এ আর্টিকেল আমি একটা বসালাম। দেখ এখানে একটা एग्जांपल আছে এ, আচ্ছা এস এ সুইমিং সেনাকে আমরা শিখলাম না? তো এ সুইমিং সেনাকটাকে আমি খেয়াল করি, এ সুইমিং সেনাকটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল হবে কিনা আমরা একটু খেয়াল করি। এ সুইমিং সেনাকটা প্রেজেন্ট পার্টিসিপল হবে কিনা। দেখো প্রথমে এই যে আমি কি করছি, বা প্রথমে একটা নাও আর্টিকেল বসাবো, তার আর্টিকেল এ এর জায়গায় রাখলাম, রাইট? দেখো আর্টিকেল এ এর জায়গায় রাখলাম, রাখার পরে কি এই যে স্ন্যাকটাকে নিয়ে আসবো, আসলাম এ স্ন্যাক, এ স্ন্যাক, স্ন্যাক, এ স্ন্যাক নিয়ে আসলাম, এ স্ন্যাক, তারপরে একটা আমাকে নিয়ম অনুযায়ী একটা ইজ বসাতে হবে। এ স্ন্যাক ইজ সুইমিংটা লিখলাম। যে একটা দেখো আমরা জাস্ট অর্থ করি যে একটা আসলে সাঁতারকৃত বা সাঁতার করতেছে এরকম একটা সাপ, মানে সাঁতারকৃত সাপ, আর এ স্ন্যাক ইজ সুইমিং, যে একটা সাপ সুইমিং করতেছে। ব্যাপারটা কিন্তু একই, একটা মানুষ সাঁতার কাটতেছে আর বা একটা সাপ সাঁতার কাটতেছে, বা একটা একজন মানুষ সুইমিং করতেছে, বলা যায় কিন্তু, রাইট? যদি বলা যায়, যদি বলা যায় তাহলে, যদি বলা যায় তাহলে কিন্তু সেটা হবে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। এই কনসেপ্টটা কে বোঝো নাই আমাকে মানে হ্যান্ড রেজ করো। কে বোঝো নাই, কে বোঝো নাই আমাকে হ্যান্ড রেজ করো। বোঝো নাই কে কে, যে কে কে বোঝো নাই, বোঝো নাই কে কে আমাকে একটু জানাও।
এই কনসেপ্টটা কে কে বোঝো নাই? এই যে লাস্ট যে কনসেপ্টটা পড়াইলাম, এই কনসেপ্টটা অনেকভাবে সলভ করা যায়। এই প্রশ্নটা কে কে বোঝো নাই আমার একটু হ্যান্ড রেজ করে জানাও। কে কে বোঝো নাই একটু আমারে জানাও। বোঝো নাই কে কে? এই কনসেপ্টটা কাদের কাছে অস্পষ্ট? এই কনসেপ্টটা কাদের কাদের কাছে অস্পষ্ট? বুঝো নাই কে কে? বলো, বুঝছো কি না? বুঝছো? এই কনসেপ্টটা কাদের কাদের কাছে অস্পষ্ট, এটা আমাকে একটু জানাতে হবে। এই কনসেপ্টটা কাদের কাছে অস্পষ্ট, আনক্লিয়ার কাদের কাছে? যদি না বুঝো তাহলে আমাকে জানাও। যদি না বোঝো তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে স্পষ্ট করে দিব। ঠিক আছে, তোমরা ততক্ষণে জানাও। তোমাদের কনসেপ্টের মানে অপেক্ষায় থাকলাম। আমি একটু প্রমোশন করে ফেলি ততক্ষণে, আমাদের একটু প্রমোশন। তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু আলাপ হবে। তোমরা তোমরা যারা অ্যাডমিশন, মানে আমাদের কোর্সের সেগমেন্টটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছে তাদের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বরে। ঠিক আছে, যারা আসলে ইংরেজিকে প্রচুর ভয় পাও অ্যাডমিশনে, তো ভর্তি পরীক্ষায় যারা আসলে ইংরেজিকে প্রচুর ভয় পাও তাদের জন্য অ্যাডমিশন ইংলিশ কোর্স থাকবে A to Z গ্রামার, মানে কিচ্ছু বাকি থাকবে না, ফুল কোর্স। এখানে এক কোর্সেই তোমরা 3 কোর্স পাবা, বেসিক গ্রামার, অ্যাডমিশন গ্রামার এবং রিটেন ইংলিশ। মোট ক্লাস থাকবে 60টা, মোট ক্লাস থাকবে 60টি। ঠিক আছে, শূন্য থেকে বেসিক তোমাকে পড়াবো, অ্যাডমিশন পড়াবো, স্পেশাল রিটেন ক্লাস দিব, এবং টোটাল ক্লাস থাকবে 60টা। ক্লাস থাকবে কয়টা? 60টা। এরপরে প্রতিটা ক্লাস হবে লাইভ, এবং প্রতিটা ফেসবুক ক্লাসে, ফেসবুক লাইভে ক্লাস মিস গেলে তোমরা সেগুলো রেকর্ড পাবা, বিগত বছরের যে ক্লাসগুলো ছিল সেগুলো পাবা। অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস শিট পাবা, প্রতিটা বেসিকের জন্য প্র্যাকটিস শিট পাবা। বেসিকের জন্য আমি আলাদাভাবে শিট পড়াবো। আর ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন, যেসব বই পড়ানো হবে, মাস্টার ইংলিশ, বেসিক ইংলিশ শিট পড়ানো হবে আমার। ঠিক আছে, এছাড়াও অনেক বই পড়ানো হবে। এর বাইরে হচ্ছে যে ক্লাস হবে শনি সোম বুধ, ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টা, রাত 9টা। আর কোর্স 3 মাসের মধ্যে কোর্স সম্পূর্ণ হবে। 50টা লাইভ ক্লাস থাকবে। কয়টা ক্লাস থাকবে? 50টি লাইভ ক্লাস থাকবে, মনে থাকবে। এবং এবং কোর্স ফি হচ্ছে মাত্র 650 টাকা। এই কোর্স ফিটা লিমিটেড টাইমের জন্য তোমরা মাত্র 650 টাকায় পাবা। ঠিক আছে, লিমিটেড টাইমের জন্য এই কোর্স ফিটা মাত্র 650 টাকায় পাবা, সব সময় পাবা না। কারণ দেখো, বেসিক, রিটেন, অ্যাডমিশন অন্য অন্য যে কারো কোর্সের থেকে বেশি। দেখো 017074425 এই নাম্বারে, 01 এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে জানাতে হবে। এটা হচ্ছে কাদের কোর্স? এটা হচ্ছে অ্যাডমিশন কোর্স। এটা হচ্ছে অ্যাডমিশন কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিশন কোর্স। এখন আসো জব সিকার্সরা কোন কোর্স ভর্তি হবে। যারা জব সিকার্স আছে, যাদের আসলে জবের ইংলিশে দুর্বলতা, জব সিকার্সরা যে কাজটা করবে, মাস্টার ইংলিশ বইয়ের প্রতিটা এমসিকিউ ইওর টার্ন সহ ব্যাখ্যা, মাস্টার ইংলিশ বইয়ের প্রতিটা এমসিকিউ, আরেকবার বলবো দাঁড়াও এই প্রমোশনের পরে, প্রতিটা এমসিকিউ ইওর টার্ন সহ ব্যাখ্যা, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স জব সিকার্সরাও পাবে। কিন্তু এখানে লাইভ ক্লাস থাকবে, ক্লাস মিস গেলে রেকর্ড থাকবে, বিগত বছর ক্লাস থাকবে। জুমে তোমরা সরাসরি জব সিকার্সরা প্রশ্ন করতে পারবা। এখানেও প্র্যাকটিস শিট থাকবে, ব্যাখ্যা থাকবে, উদাহরণ সহ অনুশীলন থাকবে, এবং বেসিকটা আমি আলাদাভাবে দুর্বলদের জন্য পড়াবো। ইংরেজিতে দুর্বলদের জন্য বেসিক থাকবে। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা। তাহলে কয়দিন ক্লাস হবে? শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে, এবং 3 মাসের কোর্স শেষ হবে। বই শেষ না হওয়া পর্যন্ত তোমরা ক্লাস পাবা। ঠিক আছে, 50টার মতো ক্লাস হতে পারে তোমাদের। 510 টাকা কোর্স ফি। তোমরা এই ব্যাচে ভর্তি হলে ষষ্ঠ ব্যাচের ক্লাস পাবা। ষষ্ঠ, এখন সপ্তম ব্যাচের ক্লাস হবে আগস্টের 20 তারিখ থেকে শুরু হবে। তোমরা সপ্তম ব্যাচের ক্লাসগুলো পাওয়ার সাথে ভর্তি হলে ষষ্ঠ ব্যাচের ক্লাসগুলো ফ্রিতে পাবা, এবং অষ্টম ব্যাচেও তোমরা ক্লাস করতে পারবা, নবম ব্যাচেও পাবা। যত ব্যাচ আসবে সামনে ক্লাস করতে পারবা। এবং এবং হচ্ছে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে 01707442501। এই হচ্ছে আমার আলাপ। আমাদের ইংলিশ সিকার্স পেজের পক্ষ থেকে আমি তোমাদেরকে প্রতিদিন ক্লাসগুলো নিয়ে থাকি এবং প্রতিদিন ক্লাসগুলো নিব। ঠিক আছে, তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট আচ্ছা ভাইয়া, জবের কোর্সটা কি জিরো হতে শুরু করবেন? ডেফিনেটলি জিরো হতে শুরু করব। জবের কোর্স ডেফিনেটলি জিরো হতে শুরু করব। একেবারে জিরো থেকে, একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। ঠিক আছে, একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করব। সো প্যারা নাই। ওকে, জাস্ট চিল ভাইয়া। ওকে, তোমরা জাস্ট চিল করো। এবং ভোকাবুলারি শিট দিয়েছি, ভোকাবুলারি না পড়লে কিন্তু ইংরেজি বুঝবে না। এখন চলো, যেটা আনক্লিয়ার আছে সেটা ক্লিয়ার করি। চলো, আনক্লিয়ার কি ছিল লাস্টের নিয়মটা কি? যে এই যে তুমি বুঝতেছো না, এই যে এর রুম, এ স্লিপিং রুম, এটা জিরান্ডার পার্টিসিপল, এটা তুমি বুঝতেছো না। এটার রুলস তুমি এই স্ট্রাকচারটা মনে রাখবা। এই যে এ স্লিপিং রুম যে ছিল, এটাকে তুমি এই স্ট্রাকচারে ফেলাবা, এটাকে রাখবা এর জায়গায়, তারপরে একটা নাউন বসাবা। নাউন কি? এখানে রুমটাই তো নাউন, এই নাউনটা বসালা রুম। তারপরে কি করবা? একটা ফর বসাবা, জিরান খুঁজতে গেলে একটা ফর বসালা, এর রুম ফর। তারপরে কি করবা? ভার্বের আইএনজিটা বসাবা।
তাহলে ভার্ব আইএনজি কি এখানে স্লিপ, তাহলে স্লিপের ভার্ব আইএনজি হচ্ছে স্লিপিং, তাহলে এর রুম ফর স্লিপিং, রাইট, এর রুম ফর স্লিপিং, কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা পরবর্তীতে আসো, এটা বুঝছো বুঝছো কিনা তুমি? অর্থ ঠিক আছে কি? এ রুম ফর স্লিপিং যদি করো তখন অর্থ ঠিক আছে কি? এ রুম ফর স্লিপিং, যে একটা রুম ঘুমানোর জন্য, এ স্লিপিং রুম মানে হচ্ছে শোবার ঘর, আর রুম ফর স্লিপিং হচ্ছে ঘুমানোর জন্য তোমার রুম বা ঘর, ঘুমানো একই তো, শোবার ঘর বা ঘুমানো মানে শোবার রুম একই কথা তো, শোবার ঘর শোবার জন্য, অর্থ ঠিক আছে না? অর্থ যদি ঠিক থাকে সেটা হবে জিরান্ড, এই স্ট্রাকচারে নিয়ে আসে অর্থ ঠিক থাকলে। ওকে, আগামীকাল কি বিষয়ে ক্লাস নিব সেটা আপাতত বলতে পারতেছি না, আমি দেখবো সব থেকে কনফিউজিং এবং কঠিন টপিকের ক্লাস নিব আগামীকাল, কোনটা আসলে তোমাদের জন্য কঠিন হয় আমি সেটা নিয়ে পড়াবো আগামীকাল। এখন দেখো পরবর্তীতে বলছে যে যদি প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে, ধর এ ড্রোনিং ম্যান, এটা প্রেজেন্ট পার্টিসিপল কেমনে আসবে? এই যে জাস্ট প্রথমে আর্টিকেল বসাবা, এই ড্রোনিং ম্যানটাকে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল করছে, প্রথমে একটা আর্টিকেল বসাবা, ড্রোনিং ম্যান যে প্রথমে একটা আর্টিকেল বসালা, বসালা এ, বসানোর পরে কি করবা, এই যে এই ড্রোনিং, এই যে সুইমিং সেনাক যে ছিল, এই যে এই সুইমিং সেনাকটা, এটা যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কেমনে বুঝলাম? সুইমিং সেনাকটা যে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিভাবে বুঝলাম? আমি যেভাবে বুঝলাম, সুইমিং সেনাকের অর্থ করলাম যে একটা ঘুমন্ত, সরি সরি সাঁতারন্ত, মানে যেটা সাঁতার কাটে, সাঁতার কাটা সাপ, তো সাঁতার কাটতেছে, রানিং অবস্থায় আছে। তো এরকম আমি যদি বলি যে একটা আর্টিকেল বসাবো, এই যে আর্টিকেল সুইমিং, তারপরে তোমার আর্টিকেলের পর একটা নাউন বসাবো, নাউনটা কি ছিল? স্ন্যাক ছিল আসলে নাউন, তারপরে কি বসাবো? একটা ইজ বসাবো, এটা ইজটা মুখস্থ, এ স্ন্যাক ইজ সুইমিং। তাহলে দেখো অর্থটা এখানে ম্যাটার, এ স্ন্যাক ইজ সুইমিং মিন্স, এ স্ন্যাক ইজ সুইমিং হচ্ছে কি, একটা সাপ আচ্ছা কি করতেছে, সুইমিং করতেছে। তাহলে এক সুইমিং স্ন্যাকের অর্থ যা, এ স্ন্যাক ইজ সুইমিং এর অর্থ তাই, এ সুইমিং স্ন্যাকের অর্থ যা, এ স্ন্যাক ইজ সুইমিং এর অর্থ তাই। তাহলে অর্থ যেহেতু ঠিক থাকতেছে, যদি অর্থ ঠিক থাকে, যদি অর্থ ঠিক থাকে তাহলে আমরা কি করব? যদি অর্থ ঠিক থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অর্থ ঠিক থাকলে আমরা তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থ ঠিক রাখলে তাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। কনসেপ্ট কি 100% ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা জানাও। আর যারা ক্লাসে রিয়্যাক্ট করো নাই, আর যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে বলতেছি, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, ইংলিশ সিকার্স এসবি রহমান লিখে সার্চ করবা, করে এক চট করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ইংলিশ সিকার্স এসবি রহমান লিখে সার্চ করে চট করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ইংলিশ সিকার্স এসবি রহমান লিখে সার্চ করে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আমাদের ফোন নাম্বার 01707442501, 50+ ক্লাস মেসেঞ্জার গ্রুপে আমাদের দেয়া আছে। একই নামে ইউটিউব চ্যানেলেও প্রচুর 80+ ক্লাস আমাদের দেয়া আছে, প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা হয়, তোমরা ইউটিউবেও চাইলে ক্লাসগুলো দেখতে পারো, অথবা আমাদের কমেন্ট সেকশনে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, পেজে মেসেজ দিলেও মেসেঞ্জার গ্রুপের লিংক পাবা অনেকভাবে। জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লাস কেমন লাগছে সব কমেন্ট করো তো, ক্লাস কেমন হয়েছে? আব্দুল্লাহ জিহাদ বলছে যে হ্যাঁ ক্লিয়ার। ওকে, মোহাম্মদ শাহিন বলছে ক্লিয়ার, মোহাম্মদ শাহিন বলছে ক্লিয়ার। ওকে, ক্লাস কেমন হয়েছে বলো, ক্লাস কেমন হয়েছে বলো একটু তোমরা বলো। আচ্ছা যারা 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 হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে চাও, ইংলিশ সিকার্স এই যে আমাদের পেজে জাস্ট আসলে ফোন দিবা বা মেসেজ দিবা, এই যে আমাদের নাম্বার আছে টোটালি, জাস্ট ফোন দিলে হবে, ঠিক আছে? তো পেইড কোর্সের ব্যাপারটা এই যে ক্লাস কেমন লেগেছে তোমাদেরকে একটু আমরা জানতে চাই। ওয়াসিম বলছে মাশাআল্লাহ, কামরুল হাসান ওকে ভাই এক্সেলেন্ট বলছে, জান্নাতুল ফেরদৌস এক্সেলেন্ট বলছে, সুপার। ওকে, আশরাফুল ক্লাস কি শেয়ার করা যাবে? এটি কি উপকারী হবে স্টুডেন্টদের জন্য? তোমরা একটু কমেন্ট টমেন্ট না দিলে স্টুডেন্ট কি আসবে আমার? তোমরা যদি মানে ফেসবুক পোস্ট গুলোতে কমেন্ট টমেন্ট না দাও তাহলে কি আমার স্টুডেন্ট আসবে কোনোদিনও? আমি কি স্টুডেন্ট পাবো পরবর্তীতে? আর পড়ানোর পর তোমরা চলে গেলে পাবো না, তাইলে কমেন্ট টমেন্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এক্সেলেন্ট শরীফুল বলছে, ওয়াসিম, আশরাফুল, যারা যারা এখানে থাকলা তাদের নামগুলো একটু বলতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে স্যার ক্লাস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাফিজুর বলছে যে খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, যারাই বলছো ওকে থ্যাংক ইউ, যারা বলছো ধন্যবাদ ধন্যবাদ। মাশাআল্লাহ, ওকে ওকে, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে আগামীকালে ক্লাসে রাত 10টার সময় সবাই থাকবা? ক্লাস ভালো লেগেছে, শাহিন থ্যাংক ইউ। আচ্ছা আগামীকাল 10টার সময় থাকবা তো তোমরা? থাকবা কিনা? পেজটা ফেভারিট দিয়ে দাও, যেখানে ফলো করছিলা না, ফলো বাটনে চাপ দিলে দেখবে যে ফেভারিট অপশন আসে, ফলো বাটনে চাপ দিবা, দিয়ে দেখবা যে ফেভারিট অপশন আসে। তো ফেভারিট অপশনে জাস্ট ফেভারিট দিয়ে রাখলেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবা ফলো বাটনে, ঠিক আছে? আমার কমেন্ট, সুমন অধিকারী তোমার কমেন্ট আমি পড়তেছি, ডেফিনেটলি পড়বো। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ওকে,
তো ওকে, এই হচ্ছে আলাপ সালাপ। অ্যাডমিশনের জন্য আলাদা কোর্স, এবং হ্যাঁ এইচএসসি সরি তোমার জব সিকার্স এর জন্য আলাদা কোর্স। অ্যাডমিশন এবং জব সিকার্স, এই জব সিকার্স ভর্তি হবে 510 টাকা দিয়ে, তাদের পুরো বই ব্যাখ্যা করে পড়ানো হবে মাস্টার ইংলিশের। আর অ্যাডমিশনের বেসিক শিট পড়ানো হবে, তারা রিটেন সহ পাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভালো থাকবা সকলেই এতক্ষণ আমার সাথে ক্লাস করার জন্য, এবং আগামী দিনগুলোতেও যে তোমরা ক্লাসে থাকবা আশা করছি, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, আগামীকালের ক্লাসে যুক্ত থাকবা। বেস্ট অফ লাক।